হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, এখন শোনা যাচ্ছে? ওকে, এবার হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর স্ক্রিন কি দেখতে পাচ্ছ? সেটা আমাকে একটু কনফার্ম করুন। স্ক্রিন শুনতে পাচ্ছে? আচ্ছা, ওকে, ডান। সো আজকে হচ্ছে ফরচুনেটলি আমরা হচ্ছে ক্লাস শুরু করতে পারবো। তো শুরু করি একটু। ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান ইন বিবিএ ম্যাথ লেকচার 2। তো আমাদের হচ্ছে লেকচার 1টা হচ্ছে গত সপ্তাহে হচ্ছে আমরা শনিবারে অলরেডি নিয়েছিলাম। তো শনিবারে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে ডিসকাস করেছি যে আমাদের ম্যাথ প্রোগ্রামটা কিভাবে সাজানো হবে এবং এখানে হচ্ছে আমার কন্টেন্ট কি কি টাইপের কন্টেন্ট থাকবে। এবং আমরা হচ্ছে এইসব বিষয় নিয়েও হচ্ছে আলোচনা করেছি যে আহ, আচ্ছা, একজন বলতেছে শুনতে পাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, আচ্ছা, ওকে। সো সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি। স্ক্রিন দেখছে, বাট সাউন্ডটা একটু কনফার্ম করতে হবে। সাউন্ড কি দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে কিনা? অনেকে বলতেছে যে হচ্ছে শোনা যাচ্ছে না। না যাইতেছে। আচ্ছা আচ্ছা, আমার ইন্টারনেট খারাপ হতে পারে, সরি। সো এখন ঠিক আছে। ওয়েল, সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা গত সপ্তাহে হচ্ছে যে লেকচারটা নিয়েছিলাম সেই লেকচারে হচ্ছে আমরা জিজ্ঞাসা করেছি যে আমাদের বিবিএ ম্যাথ এই প্রোগ্রামটা কাদের টার্গেট করা, বেসিক্যালি হচ্ছে আহ, যারা হচ্ছে সি ইউনিটে হচ্ছে এক্সাম দিবা। সো সি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এখানে হচ্ছে কিন্তু ম্যাথের কোনো প্রশ্ন আসে না। ইন দ্যাট কেস আমার অল্টারনেটিভ যেসব ইউনিভার্সিটি আছে, যেটা হচ্ছে বিউপি, জাহাঙ্গীরনগর হইতে পারে এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, সেই কারণে হচ্ছে আমাদের ম্যাথ প্রোগ্রামটা সাজানো। প্লাস হচ্ছে আইবি এর একটা পোর্শনও হচ্ছে আমরা এখানে কাভার করে দেব। প্লাস যারা হচ্ছে সাবজেক্ট চেঞ্জিং হয়, দ্যাট মিনস যারা হচ্ছে সায়েন্সের তারা হচ্ছে কমার্সে আসবে, এবং যারা কমার্সে তারা আর্টসে যাবে। আবার যারা আর্টসে আছে তারা আসবে কমার্সে। এরকম সাবজেক্ট চেঞ্জিং যে অ্যাডমিশন টেস্টগুলো হয় সেগুলো কিন্তু কিন্তু আমরা হচ্ছে গত ক্লাসে দেখে দিয়েছিলাম যে ম্যাথ লেকচারটা হচ্ছে ওইখানে হচ্ছে কোন ইউনিভার্সিটিতে কত মার্কসের ম্যাথ আসে। তো আই থিঙ্ক যে আমি হচ্ছে সবগুলো কোশ্চেনের ওই দিনই হচ্ছে অ্যান্সার করে দিয়েছিলাম। তো আজকের যে লেকচারটা এটা হচ্ছে আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে গত ক্লাসে হচ্ছে শাওশিন, আই ক্যান প্রোনাউন্স ইউর নেম। তো গত ক্লাসে হচ্ছে শাওশিন আমাকে বলেছিল যে হচ্ছে আইবিএ বিবিএ ম্যাথ লেকচার যেটা, আইবিএ বিবিএ ম্যাথ প্রোগ্রাম, সরি, আইবিএ বিবিএ প্রোগ্রাম যেটা পুরোটা। তো সেইখানে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, সেইখানে হচ্ছে প্রিপারেশন কিরকম আছে সেগুলো নিয়ে ডিসকাস করতে। সো আমাদের হচ্ছে শুরুতে থাকবে হচ্ছে আইবিএ বিবিএ প্রিপারেশন, এবং সেকেন্ডলি হচ্ছে আমরা হচ্ছে কন্টিনিউ করব যে হচ্ছে আমাদের অ্যালজেব্রা বা বীজগণিত যেটা ছিল, যে লেকচারটা আমাদের বাকি ছিল সেটা নিয়ে হচ্ছে আজকে ডিসকাশন আমরা শুরু করব। তো যারা হচ্ছে আজকে প্রথমে আমাদের লেকচারটা জয়েন করেছে, তো আমাদের লেকচার 1 এর লিঙ্ক কিন্তু হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে পুরোটাই দেখতে পারবেন। আর তারপরে হচ্ছে আমি যারা আজকে প্রথম জয়েন করলেন তাদেরকে জানায় রাখি যে পুরো কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো, স্বপ্নিল। তো আমি বেসিক্যালি হচ্ছে স্কলার্স এর ম্যাথ প্রোগ্রামে শুরু থেকেই ছিলাম 2015 থেকে। তো 15 থেকে হচ্ছে আজকে 5 বছর প্রায় হয়ে গেছে। তো আমার আন্ডারে প্রায় হচ্ছে 2000 স্টুডেন্টের মতো আমি পড়েছি। আর এর আগে হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে। আর আইবিএ তে আসার আগে হচ্ছে আমার এইচএসসি ছিল ঢাকা সিটি কলেজে। সো বেসিক্যালি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখলাম, কারণ হচ্ছে ভবিষ্যতে হচ্ছে আমরা যখন ওই আইবিএ বিবিএ প্রিপারেশনের কথা বলবো তখন একটু কাজে লাগবে। কেন লাগবে একটু পরে আসতেছে। আচ্ছা, তো বেসিক্যালি, তো আইবিএ বিবিএ প্রিপারেশনটা যেরকম হয়ে থাকে, যেমন আমার নিজের ক্ষেত্রে যদি হচ্ছে আমার প্রিপারেশনের কথা বলি, সেটা হচ্ছে আহ, আমাদের সময় সি ইউনিটের সময় টাইম ছিল প্রায় 2 মাসের মতো, এবং আমাদের সময় কিন্তু হচ্ছে তোমার সেকেন্ড টাইমার ছিল, এখন কিন্তু সেকেন্ড টাইমার নাই। তো ইন দ্যাট কেস যেটা হইতো যে হচ্ছে সি ইউনিটের এক্সাম অনেক হচ্ছে কম্পিটিটিভ হতো। তো সেই কারণে আমি যেটা করেছিলাম যে আমি শুধুমাত্র ওই 2 মাস, এইচএস এর পরে হচ্ছে 2 থেকে আড়াই মাস যেটা ছিল সেখানে শুধু আমি সি ইউনিটের প্রিপারেশন নিছি। আমি ডি ইউনিটের প্রিপারেশন নেই নাই, আইবিএ প্রিপারেশন নেই নাই। এটা অনেক রিস্কি একটা কি বলবো আন্ডারটেকিং। কারণ হচ্ছে এই বছর থেকে
এইবারে কিন্তু হচ্ছে সেকেন্ড টাইম আর নাই, যেমন আইবিএ তে আগে 5 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যেত, সো এখন কিন্তু হচ্ছে 5 বছর পরীক্ষা দেওয়া যায় না, এখন মাত্র হচ্ছে একবার পরীক্ষা দেওয়া যায়। সো এটা একটু মাথায় রাখতে হবে যে যারা যারা হচ্ছে আইবিএ এর অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু তাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা নিয়ে স্টার্ট করতে হবে। আমার মতো হচ্ছে পরে প্রিপারেশন স্টার্ট করলে কিন্তু হচ্ছে অনেক রিস্কি হয়ে যাবে। তো আমার ওই ইউনিটের প্রিপারেশনের পর, যেটা হচ্ছে আমার 30 থেকে 40 দিনের মতো একটা টাইম ছিল, তখন হচ্ছে আমি যেটা বললাম যে হচ্ছে ম্যাথের শুধু একটা প্রিপারেশন নিছি, ইংলিশের প্রিপারেশনটা মোটামুটি ইউনিটের দিয়ে কভার করে ফেলছি, ম্যাথ আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিছুটা দেখে গেছিলাম, ওইটা দিয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে গেছে, এবং হোপফুলি হচ্ছে লাকিলি হচ্ছে আমার হয়ে গেছে। সো আমি যদি আসি প্রথমে, আইবিএ বিবিএ অ্যাডমিশন টেস্ট যেটা, সেটা হচ্ছে আমরা দুইটা পার্টে হয়, দুইটা স্টেপে হয়। একটা স্টেপ যেটা সবাই বলে হচ্ছে রিটেন এক্সাম, সেটাকে হচ্ছে আইবিএ বলে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এবং সেখানে টোটাল 100 মার্কসের এক্সাম হয়, টোটাল 100টা মার্কস থাকে। তো এই অ্যাপটিটিউড টেস্ট আবার দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে আপনার এমসিকিউ এক্সাম, আর একটা হচ্ছে আমার রিটেন এক্সাম। সো 100 মার্কসের এক্সাম দুইটা পার্টে ভাগ করব। এমসিকিউ এক্সামে হচ্ছে 75 মার্কস থাকে, আর আপনার রিটেন এক্সাম যেটা সেটাতে হচ্ছে 25 মার্কস থাকে। এই 75 মার্কসের এক্সামের জন্য আপনাকে টোটাল সময় দেওয়া হবে 90 মিনিট। ওকে, সো 90 মিনিটে আপনার এই 75টা কোশ্চেন এটা সলভ করে ফেলতে হবে। এবার আসি রিটেন এক্সাম। রিটেন এক্সামে নর্মালি যেটা থাকে, একটা ছোটখাটো এসে লিখতে বলে, বা একটা তার সাথে হচ্ছে একটা লজিক্যাল রাইটিং হইতে পারে। সো এইখানে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো সময় দেবে, 30 মিনিটসের মতো। সো 30 মিনিট আর 90 মিনিট এই মিলে হলো আপনার 2 ঘন্টা। সো টোটাল 100 মার্কসের এক্সাম 2 আওয়ার্সের হবে, তার মধ্যে 1.5 ঘন্টা হচ্ছে এমসিকিউ এক্সাম, আর বাকি আধা ঘন্টা হচ্ছে আপনার রিটেন এক্সাম। আর এই যে অ্যাপটিটিউড টেস্টটা, এটা কিন্তু মোটামুটি হচ্ছে সবাই দিতে পারে। নর্মালি হচ্ছে আইবিএ বিবিএ অ্যাডমিশন টেস্টে 5 থেকে 7 হাজার স্টুডেন্ট এক্সাম দেয়, সবাই হচ্ছে এই অ্যাপটিটিউড টেস্টে হচ্ছে সিট করে। এরপর আসি কমিউনিকেশন টেস্ট, এটা হচ্ছে সেকেন্ড ফেজে। এই 5 থেকে 7 হাজার পরীক্ষা দেবার পরে আপনার 180 থেকে 160 জনকে কল করে আপনার ভাইবার জন্য। তো এই কমিউনিকেশন টেস্টের আপনার দুইটা পার্ট, একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন টেস্ট, আর একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন টেস্ট। আচ্ছা, সো যখন হচ্ছে এই আপনি 180 জন বা 160 জনের মধ্যে সিলেক্টেড হয়ে যাবেন, তখন কি হবে, তখন হবে কি যে আপনাকে সকালবেলা একদিন ডাকবে। তো সকালবেলা হচ্ছে আপনারা সুটেড বুটেড হয়ে যাবেন ভাইবার দিন। তো আপনাদের সবাইকে হচ্ছে একটা এক্সাম হলে নিয়ে যাবে, এই 180 জনকে। তো এক্সাম হলে নিয়ে যাওয়ার পর একটা পেজ দেবে আপনাকে, ওই একটা পেজে হচ্ছে একটা স্টেটমেন্ট থাকে, সেটার উপর হচ্ছে আপনাকে কমেন্ট করতে বলে। যেমন হচ্ছে আমি তো পরীক্ষা দিয়েছিলাম 2014-তে, তখন হচ্ছে আমার কোশ্চেনটা স্টেটমেন্টটা ছিল কি, যে দ্য লাইফ অফ দ্য ইয়ুথস টুডে ইজ ইজিয়ার দ্যান দ্য লাইফ অফ দ্য ইয়ুথস 30 ইয়ার্স আর্লিয়ার। তার মানে আজকের যে হচ্ছে যুবকরা আছে, তাদের জীবন 30 বছর আগে যারা ছিল তাদের থেকে অনেক বেশি ইজি। এইটা নিয়ে হচ্ছে আমাকে কমেন্ট করতে হতো। তো একটা পেজের কমেন্ট, মোটামুটি হচ্ছে ফেসবুকে আপনারা যেরকম কমেন্ট করে ফেলেন, ওইটাই হচ্ছে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং কমেন্ট করে ফেলবেন আপনার কি চিন্তা ধারণা সেটা নিয়ে। আর এই রিটেন কমিউনিকেশন টেস্টে নর্মালি হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে থাকে। তো 10 মিনিট থেকে 15 মিনিট সময় আপনার দেখবেন যে 6 থেকে 7 মিনিটের মধ্যে হচ্ছে আপনার সব অ্যান্সার করা শেষ হয়ে গেছে। আচ্ছা, সো রিটেন কমিউনিকেশন টেস্টটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে সবাইকে ভাইবার জন্য ডাকে। ভাইবাতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো একটা ভাইবা হবে, সেখানে হচ্ছে 3 থেকে 4 জন টিচার থাকবে আপনাকে। বেসিক্যালি হচ্ছে এই ভাইবাতে আপনাকে হচ্ছে কোনো সাবজেক্ট ওয়াইজ, মানে সাবজেক্ট কন্টেন্ট নিয়ে হচ্ছে কোনো প্রশ্ন করবে না, বেসিক্যালি হচ্ছে আপনার স্মার্টনেস দিয়ে কোশ্চেন করা হয়, আপনার ভিউ কি, আপনি কিভাবে কথা বলতে পারেন সেগুলো নিয়ে। সো বেসিক্যালি হচ্ছে ভাইবা নিয়ে হচ্ছে আমি পরে একদিন আলোচনা করবো নি। সো আজকে হচ্ছে আমাদের মেইন ফোকাসটা থাকবে যে আমাদের রিটেন টেস্ট, সেইখানে হচ্ছে কি কি প্রশ্ন আসে, সেগুলো পড়ার জন্য হচ্ছে আমার কোন কোন বই পড়তে হবে সেগুলোর নিয়ে। আচ্ছা, প্রথমত আসি, এর আগে আমি বলছিলাম কি যে আমাদের যে অ্যাপটিটিউড টেস্ট আছে সেটা কত মার্কসের, 100 মার্কসের, তার মধ্যে 75 মার্ক হচ্ছে এমসিকিউ, বাকি 25 মার্ক হচ্ছে রিটেন। আচ্ছা, এমসিকিউ পার্টে তাহলে 75 মার্ক কিভাবে ডিস্ট্রিবিউট হয়? এর মধ্যে ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে 30 মার্কসের। 30 মার্কসের ম্যাথ আসে, কোশ্চেন হচ্ছে 30টা। ইংলিশ আসবে হচ্ছে আপনার 30 মার্কসের, সেখানেও কোশ্চেন হচ্ছে 30টা,
আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নামে একটা নতুন জিনিস, যেটা হচ্ছে আমাদের কাছে একদমই নতুন, কারণ ম্যাথ ইংলিশে হচ্ছে আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা আছে সেটা হচ্ছে 15 মার্কসের কোশ্চেন থাকবে 15টা। এই টোটাল 75টা কোশ্চেন, 75 মার্ক, এবং আপনার ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কস আছে। আচ্ছা, এবার আসি ম্যাথ থেকে তাহলে কি টাইপের কোশ্চেন আসতে পারে। ম্যাথ থেকে বেসিক্যালি হচ্ছে দুই টাইপের জিনিস আসে, একটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং ডেটা সাফিসিয়েন্সি। জেনারেল ম্যাথ কি, এটা একটা কমন মিসকনসেপশন, যেটা হচ্ছে আপনার আইবিএতে নাকি হচ্ছে হায়ার ম্যাথ আসে। এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। ইভেন ক্লাস 9-এর ম্যাথও হচ্ছে আইবিএতে আসে না, কারণ ক্লাস 9-এ আপনারা কি পড়ছেন, ত্রিকোণমিতি পড়ছেন, পরিমিতি পড়ছেন, এগুলা কিন্তু কিছুই আসবে না। একদম হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8-এর যে ম্যাথগুলো আছে সেগুলাই আসবে, জেনারেল ম্যাথ। আচ্ছা, এরপর ডেটা সাফিসিয়েন্সি কি জিনিস সেটা আমি একটু আপনাকে পরে দেখাচ্ছি। আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে আমরা দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আর একটা হচ্ছে পাজল। এই দুইটারও হচ্ছে আমি এক্সাম্পল 5 থেকে 6 মিনিটের মধ্যে দেব। ওকে, সো প্রথমে আসি ম্যাথের পোর্শনটুকু। তো ম্যাথে আমি বলছি কি, ম্যাথ অবশ্যই জেনারেল ম্যাথ থেকে আসবে, কোনোভাবেই হায়ার ম্যাথ থেকে কোনো প্রশ্ন আসবে না। তো এই ম্যাথটাকে আমরা টোটাল 3টা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। সো বীজগণিত আমরা কবে শুরু করছিলাম? ক্লাস 6-এ। সো ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে বীজগণিতের ম্যাথগুলো ছিল, যেমন হচ্ছে আপনারা ছোটবেলায় পাওয়ারের ম্যাথ করছেন, সেই পাওয়ারের ম্যাথ আসতে পারে। আপনারা ইকুয়েশন সলভ করছিলেন, ইকুয়েশনের ম্যাথ আসতে পারে সেগুলা। অ্যারিথমেটিক হচ্ছে পাটিগণিত। সো পাটিগণিতে হচ্ছে কমন কি টপিক ছিল? পাটিগণিতে কমন টপিক ছিল পার্সেন্ট বা শতকরা। দেন হচ্ছে আপনারা রেশিও বা তুলনার অনুপাতের অঙ্ক করতেন, পিতা পুত্রের বয়সের অনুপাত। সেই ইন্টারেস্টিং টপিকগুলো আবার ফিরে আসতেছে। সো অ্যারিথমেটিক আমরা শুরু করছিলাম কবে? ক্লাস 1-2-এ, যখন হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ শেখানো হয়েছিল। আর শেষ হয়েছে কবে? ক্লাস 8-এ শেষ হয়ে গেছে। ক্লাস 9-10-এ কিন্তু আমরা অ্যারিথমেটিক পড়ি নাই। আচ্ছা, এরপর আসি জিওমেট্রি হচ্ছে জ্যামিতি ছোটবেলায় আমরা কি কি পড়ছি? আমরা পড়ছিলাম লাইন নিয়ে পড়ছিলাম, আমরা কোণ বা অ্যাঙ্গেল নিয়ে পড়ছিলাম, দেন সার্কেল আমাদের একটা ছিল, দেন আমাদের ছিল চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। এই এই টপিকগুলো সিমিলার টপিক, নতুন কোন টপিক নাই। আবার ইভেন আমরা হচ্ছে ক্লাস 9-10-এ যেগুলো মুখস্থ করতাম সম্পাদ্য উপপাদ্য, ওগুলোও আসবে না, শুধু কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে। সো আমি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, তাহলে সবচেয়ে বেশি ম্যাথ আসে হচ্ছে আপনার অ্যারিথমেটিক থেকে, প্রায় 60 থেকে 70% ম্যাথ এখান থেকে আসবে। যে কারণে আমার সবচেয়ে বেশি ওয়েট কিসে দেবো? আমি অ্যারিথমেটিকে দেবো। খেয়াল করে দেখেন আমাদের লেকচারও কিন্তু অ্যারিথমেটিকে সবচেয়ে বেশি, টোটাল 6টা লেকচার আমরা অ্যারিথমেটিকে দিচ্ছি। এরপরের ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আপনার অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে কত আসবে আপনার? 30 থেকে 40 মার্কসের 40% মার্কস আসবে হচ্ছে আপনার অ্যালজেব্রা থেকে। এবং আমাদের লেকচার টোটাল 4টা লেকচার 1 থেকে লেকচার 4, এটা হচ্ছে আমরা অ্যালজেব্রাতে দিছি। আর সবচেয়ে কম যেটা হচ্ছে আপনার জিওমেট্রি, 0 থেকে 10%। তার মানে আসলে হচ্ছে ম্যাক্সিমাম 10% আসবে, আর কোনো বছর নাও আসতে পারে। তার মানে হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিওমেট্রি, আর আমাদের সবচেয়ে কম লেকচারও কিন্তু জিওমেট্রিতে। সো আমাদের যদি এই ভিবিএ ম্যাথ এই প্রোগ্রামটা হচ্ছে আপনারা ফলো করেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে আইবিএ প্রায় 90% ম্যাথ হচ্ছে আমরা কভার করে দিই। বাকি 10% কিভাবে কভার করতে হয় এটা আমি পরে বলতেছি, যে হচ্ছে কিছু 2-3টা বই আছে, ওগুলা পড়লেই, ওইখান থেকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসি ম্যাথের ক্ষেত্রে। আমি একটা বলছিলাম যে ম্যাথ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল ম্যাথ থেকে আসবে, আর একটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। খেয়াল করে দেখেন, ডেটা সাফিসিয়েন্সি কিন্তু আপনাদের কাছে একবারেই নতুন, এবং ডেটা সাফিসিয়েন্সিতে আপনার মার্কস কত? ম্যাক্সিমাম 5 মার্কসের হচ্ছে আপনার ডেটা সাফিসিয়েন্সি থেকে ম্যাথ আসতে পারে। আচ্ছা, এইবার আসি যে একটা কোশ্চেন দেখি, ডেটা সাফিসিয়েন্সি মানে হচ্ছে তথ্য যথেষ্ট কিনা। তো এই টাইপের ম্যাথ কিরকম আসে, যে আপনাকে একটা কোশ্চেন থ্রো করে দেবে এবং দুইটা ইনফরমেশন দেবে, আপনাকে অ্যান্সার বের করতে হবে না, আপনার অ্যান্সার ক্যালকুলেশন করে বের করতে হবে না অ্যান্সার কত হবে, আপনাকে জাস্ট এইটা বের করতে হবে যে ইনফরমেশন দুইটা দেয়া আছে, ওই দুইটা ইনফরমেশন আপনার জন্য এনাফ কিনা। যেমন আমি যদি এই কোশ্চেনটার দিকে তাকাই, দেখেন, ইজ এক্স গ্রেটার দ্যান 10, মানে এক্স এই ভেরিয়েবল বা চলকটা 10-এর থেকে বড় কিনা। আচ্ছা, আপনার বের করতে হবে যে এক্স এটা 10-এর থেকে বড় হবে কিনা। আচ্ছা, প্রথম যে ইনফরমেশনটা দেয়া আছে সেটা হলো এক্স এর মান 9-এর থেকে বড়। সেকেন্ড যে ইনফরমেশনটা দেয়া আছে সেটা হচ্ছে এক্স এর মান 11 থেকে বড়। আপনাকে বের করতে হবে এই যে দুইটা ইনফরমেশন,
এই দুইটা ইনফরমেশন আমার এই যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার বের করার জন্য যথেষ্ট, সাফিসিয়েন্ট কিনা। এই যে সাফিসিয়েন্ট, এখান থেকেই ডেটা সাফিসিয়েন্সি আসছে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, প্রশ্নে বলছে যে এক্স এর মান 10-এর থেকে বড় হবে কিনা। আচ্ছা, প্রথম স্টেটমেন্টে বলছে কি এক্স এর মান 9-এর থেকে বড়। খেয়াল করে দেখেন, এক্স এর মান যদি 9-এর থেকে বড় হয়, এক্স এর মান কি কি হওয়া সম্ভব? এক্স এর মান 9.5ও হওয়া সম্ভব, আবার এক্স এর মান কিন্তু আপনার 100 হওয়াও সম্ভব। যদি এক্স এর মান 9.5 হয় তাহলে কিন্তু 10-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, 10-এর থেকে কিন্তু বড় হচ্ছে না। আবার এক্স এর মান যদি 100 হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে একবার আসতেছি কি 10-এর থেকে ছোট, আরেকবার আসতেছি কি 10-এর থেকে বড়। তার মানে এই প্রথম ইনফরমেশন দিয়ে আমার অ্যান্সারটা বের করা সম্ভব না, কারণ দুইবার দুই রকম অ্যান্সার দিচ্ছে। ওকে, সো আমি অপশন এতে আসি, স্টেটমেন্ট 1 ইজ এনাফ। স্টেটমেন্ট 1 কি আসলে এনাফ? আমরা একটু আগে দেখলাম না স্টেটমেন্ট 1 দিয়ে অ্যান্সার বের করা যাচ্ছে না। সো অপশন এ এটা অ্যান্সার হতে পারবে না। এবার সেকেন্ড স্টেটমেন্টে আসি। সেকেন্ড স্টেটমেন্টে বলে দিছে কি আপনার এক্স এর মান 11 থেকে বড়। খেয়াল করে দেখেন, একটা নাম্বার সে যদি 11 থেকে বড় হয়, ওই নাম্বারটা তো অবশ্যই 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 10-এর থেকে বড় হবে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তার মানে স্টেটমেন্ট 2, সেকেন্ড স্টেটমেন্ট যেটা, সেটা দিয়েই আমার অ্যান্সারটা বের করে ফেলা সম্ভব। এই স্টেটমেন্টটা আমি দেখেই বলে ফেলতে পারতেছি যে এক্স এর মান অবশ্যই 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 10-এর থেকে বড় হবে। সো অ্যান্সার হবে অপশন বি। তার মানে সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে এনাফ, পরের যে স্টেটমেন্টটা, ফার্স্ট যে স্টেটমেন্টটা সেটা না। বুঝতে পারছি? সো কে কে অ্যান্সার করছে, যেমন সাইফুদ্দিন তারেক ও কারেক্ট অ্যান্সার করছে অপশন বি। মেহেদি হাসান ও হচ্ছে কারেক্ট অ্যান্সার করছে অপশন বি। বাট শাওসিন হচ্ছে ভুল করে ফেলছে, অপশন ই বলছে। কেন বলছে আমি বুঝতে পারলাম না, কারণ সেকেন্ড আমি হচ্ছে পরের একটা যদি হচ্ছে তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে তোমাদের জন্য বের করা আরো ইজিয়ার হবে। আচ্ছা, সেকেন্ড স্টেটমেন্টে আসি। সেকেন্ড যে এক্সাম্পলটা সেটা হলো একটা প্রশ্ন, একদম সিম্পল প্রশ্ন, বাই হোয়াট পার্সেন্ট ওয়াজ দ্য প্রাইস অফ আ সার্টেন ক্যান্ডি বার ইনক্রিজ। আচ্ছা, প্রশ্নে বলছে একটা ক্যান্ডি বার আছে, ক্যান্ডি বারটার দাম, ক্যান্ডি বারটার প্রাইস বা দাম কত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে। তোমাকে জাস্ট বলতে হবে যে কত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে, তোমাকে ক্যালকুলেট করে বলতে হবে না, তোমাকে জাস্ট এটা বের করতে হবে। আমার যে দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, এই ইনফরমেশন দুইটা আমার এই অ্যান্সারটা বের করার জন্য যথেষ্ট কিনা। আচ্ছা, প্রথমে আসি। প্রথমে বলছে কি দ্য প্রাইস ওয়াজ ইনক্রিজড বাই 5 টাকা। তার মানে ক্যান্ডি বারটার দাম আগে যা ছিল তার থেকে 5 টাকা বাড়ানো হয়েছে। আচ্ছা, একটু চিন্তা করো তো যে হচ্ছে আসলেই এই স্টেটমেন্টটা দিয়ে আমার অ্যান্সারটা কত পার্সেন্ট ইনক্রিজ করছে এটা বের করা সম্ভব কিনা। অ্যান্সার হবে এটা বের করা সম্ভব না। কেননা প্রশ্নে বলছে 5 টাকা বাড়ানো হয়েছে, বাট ক্যান্ডি বারটার দাম আগে কত ছিল সেটাকে আমি জানি না তো। আচ্ছা, ক্যান্ডি বারটার দাম যদি আগে 50 টাকা থাকতো, ধরে নেই ক্যান্ডি বারটার দাম হচ্ছে 50 টাকা, বাড়ানো হয়েছে কত 5 টাকা, তাহলে ক্যান্ডি বারটার এখন দাম কত 55 টাকা। আচ্ছা, 50 টাকার মধ্যে যদি 5 টাকা বাড়ায় তাহলে কত পার্সেন্ট হয়? 10%। অ্যান্সার আসে 10%। বাট ক্যান্ডি বারটার দাম যদি 100 টাকা থাকতো, সেখানে যদি 5 টাকা বাড়ানো হইতো তাহলে ক্যান্ডি বারটার দাম আসতো কত? 105 টাকা। আচ্ছা, 100 টাকায় 5 টাকা বাড়ানো মানে কত পার্সেন্ট বাড়ানো? 5% বাড়ানো। তার মানে দেখো, একবার অ্যান্সার আসতেছে 10%, আরেকবার অ্যান্সার আসতেছে 5%। তার মানে আমি জানি না যে ক্যান্ডি বারটার আগে দাম কত ছিল। অনেক দাম হইতে পারে, 50 টাকা হইতে পারে, 55 টাকা হইতে পারে, ক্যান্ডি বারটার দাম আগে 1000 টাকা হইতে পারে। এই কারণে স্টেটমেন্ট 1 দিয়ে এই অ্যান্সারটা বের করা সম্ভব না। ওকে, আচ্ছা, এইবার আসি। তার মানে কি অপশন এ অ্যান্সার হবে? অপশন এ অ্যান্সার হবে না। সো স্টেটমেন্ট অপশন, কারণ স্টেটমেন্ট এতে বলছে, সরি অপশন এতে বলছে যে হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ এনাফ। আচ্ছা, সরি। আচ্ছা,
এবার আসি যে স্টেটমেন্ট 2 যেটা আছে সেটাতে বলছে আফটার দ্য ইনক্রিজ দ্য প্রাইস ওয়াজ 105 টাকা, মানে মূল্য বৃদ্ধির পরে দাম কত হয়েছে 105 টাকা। আচ্ছা খেয়াল করে দেখো, বলছে কি মূল্য বৃদ্ধির পরে ফাইনাল প্রাইস হচ্ছে 105 টাকা, কত টাকা বাড়ানো হয়েছে সেইটা কি বলা আছে? নাই। এরকম হইতে পারে না যে 10 টাকা বাড়ানো হয়েছে, 10 টাকা যদি বাড়ানো হয় তাহলে আগে দাম কত ছিল? 95 টাকা। আবার এইরকমও হইতে পারে না যে ক্যান্ডি বারটার দাম 100 টাকা বাড়ানো হয়েছে, তার মানে আগে দাম কত ছিল? 5 টাকা। ওকে, সো একবার দেখো ক্যান্ডি বারটার দাম আগে ছিল 95 টাকা, আবার বলতেছি হচ্ছে ক্যান্ডি বারটার দাম হচ্ছে 5 টাকা। তার মানে স্টেটমেন্ট 2 ও এনাফ না অ্যান্সারটা বের করার জন্য, কারণ আমাকে বলে দেয়া নাই ক্যান্ডি বারটার দাম আগে কত ছিল। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কিরকম হবে? অ্যান্সারটা হবে যদি আমরা এই দুইটা স্টেটমেন্ট একসাথে কনসিডার করি। একসাথে কনসিডার করি কিভাবে? ধরো ক্যান্ডি বারটার দাম স্টেটমেন্ট 1 এ বলা হয়েছে কত টাকা বাড়ছে? 5 টাকা বাড়ছে। ওকে, স্টেটমেন্ট 2 তে কি বলছে? ক্যান্ডি বারটার দাম বেড়ে কত টাকা হয়েছে? 105 টাকা হয়েছে। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন যদি আমি একসাথে করে ফেলি, তার মানে 5 টাকা বাড়ছে, 5 টাকা বাড়ছে, 5 টাকা বাড়ার পর ক্যান্ডি বারটার দাম কত হয়েছে? ক্যান্ডি বারটার দাম হয়ে গেছে 105 টাকা। তার মানে আমি এখন অটোমেটিক্যালি বলে দিতে পারি না যে ক্যান্ডি বারটার দাম আগে কত ছিল? 100 টাকা, এটা হচ্ছে প্রিভিয়াস প্রাইস। দেখছো, বলা যাচ্ছে। সো আমি যদি স্টেটমেন্ট দুইটা একসাথে করে ফেলি তাহলে অ্যান্সারটা বের করা যাচ্ছে, কারণ আমি জানি এখন আমার আগে দাম কত ছিল? 100 টাকা, এখন বাড়ছে 5 টাকা। 100 টাকায় 5 টাকা বাড়লে কত পার্সেন্ট বাড়ে? টোটাল 5% বাড়ে। তার মানে আমরা একটু আগে যেটা দেখলাম, স্টেটমেন্ট এও কারেক্ট না, কারণ প্রথম স্টেটমেন্ট দিয়ে অ্যান্সারটা সলভ করা যাচ্ছে না। স্টেটমেন্ট 2 ও কারেক্ট না, কারণ স্টেটমেন্ট 2 দিয়ে অ্যান্সারটা সলভ করা যাচ্ছে না। বাট আমি যদি দুইটা স্টেটমেন্টকে একসাথে কনসিডার করি তাহলে অ্যান্সারটা বের করা যায়। সো অপশন হবে অ্যান্সার সি। দেখি তো হচ্ছে আমাদের কারেক্ট হয়েছে কিনা। কারেক্ট, ইউনিট বোথ স্টেটমেন্টস। সো এগুলো হচ্ছে শুরুতে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, যখন হচ্ছে আমরা 100 থেকে হচ্ছে 200 ম্যাথ ডেটা সাফিসিয়েন্সি পড়ে ফেলবো তখন হচ্ছে আমাদের অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সো অনেকে কমেন্ট করতেছে, যেমন মনিকা খান ও বলছে সি, আর আব্দুল্লাহ জারিফ ও বলছে সি, মারিয়াম রশিদ ও বলছে সি। সো অল অফ ইউ আর কারেক্ট। আচ্ছা, সো ডেটা সাফিসিয়েন্সি, এটা ডেটা সাফিসিয়েন্সি আমাদের চলে গেল। আচ্ছা, এইবার আসি যে আমাদের যে ম্যাথ এবং ডেটা সাফিসিয়েন্সি, এইখান থেকে যে আমাদের 30 মার্কস আসবে আইবিআর অ্যাডমিশন টেস্টে, এটার জন্য হচ্ছে আমাদের বই কি কি পড়তে হবে। আচ্ছা, ডেটা সাফিসিয়েন্সি ম্যাথগুলো সলভ করার জন্য জিম্যাট এর অফিসিয়াল গাইড আছে, সো সেখান থেকেই সলভ করলে হবে, এনাফ, মোর দেন এনাফ। ওকে, কারণ ওইখানে প্রায় হচ্ছে 180 থেকে 200টার মতো ম্যাথ আছে, ওইগুলো হচ্ছে সলভ করলেই হয়ে যায়। আচ্ছা, এখন 2021-এর যে ভার্সনটা আছে সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা তোমরা পাবা না, কারণ জিম্যাট হচ্ছে এখনো এই করোনা প্যান্ডেমিকের জন্য তোমার হচ্ছে ফিজিক্যাল বুক যেটা সেটা এখনো বের করা নাই, এবং ওটা আসলে বের করলেও হচ্ছে অনেক দাম, প্রায় $100 মতো একটা বান্ডেল প্যাকেজ আছে। সো এখন যেটা অ্যাভেলেবল যে লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে জিম্যাট অফিসিয়াল গাইড হচ্ছে 18th এডিশন আছে, মোটামুটি 18th এডিশন ওইটা পড়লেই হবে। ওকে, আর তোমরা যদি হচ্ছে কেউ চাও, আমি হচ্ছে গ্রুপে তোমাদের হচ্ছে 20th এডিশনটা হচ্ছে তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিতে পারি, আর 21-এরটা এডিশন আমার কাছে আছে, ইবুক আমার কেনা আছে, বাট ওইটা শেয়ার করানো যাবে না কারণ ওইটার ফরম্যাটটা একটু ডিফারেন্ট। সো তোমরা যদি বলো আমি হচ্ছে তোমাদের 20th এডিশন 18th এডিশন দুইটারই হচ্ছে পিডিএফ দিয়ে দিতে পারি, আর নীল খেতেও হচ্ছে প্রবাবলি 18th এর এডিশনটা পেয়ে যাবে। সো ওইখান থেকে হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি সলভ করলেই হবে। আচ্ছা, এবার আসি ম্যাথসের যেটা, ম্যাথসের পোর্শনটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের যে লেকচারগুলো আছে সেগুলো কভার করব, প্লাস আমাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে যেতে হবে। সো আইবিএ তে হচ্ছে প্রায় মনে হয় 1991 বা 1996 থেকে হচ্ছে বিবিএ ম্যাথ বিবিএ এক্সামটা শুরু হয়েছে। সো লাস্ট হচ্ছে 20 ইয়ার্স এর যদি তোমরা ম্যাথ সলভ করে যাও, 20-25 ইয়ার্স এর ম্যাথ সলভ করে যাও, তাহলে ওটা মোর দেন এনাফ, 100% কভার হবে। ওকে, আর আচ্ছা, সাইব বলতেছে যে হচ্ছে পিডিএফটা দিয়ে দেন ভাইয়া, আমি হচ্ছে স্কলারসের গ্রুপে তোমাদের পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, এবার আসি
আমরা কি বলছিলাম যে রিটেন এক্সাম 75, সরি এমসিকিউ এক্সাম 75 মার্ক, তার মধ্যে 30 মার্ক হচ্ছে আপনার ম্যাথে, আর বাকি 15 মার্কস যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যেটা আমাদের কাছে নতুন, সেখানে হচ্ছে 15 মার্কসের আসবে। সো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করছিলাম, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আর একটা হচ্ছে পাজলস। আচ্ছা, পাজলসটা আমরা খেয়াল করি, পাজলস আর ক্রিটিক্যাল রিজনিং দুইটাই হচ্ছে আমাদের কাছে একদম নিউ কনসেপ্ট। ওকে, আর এগুলা হচ্ছে সবচেয়ে ইজিয়ার টপিক, কারণ হচ্ছে এগুলোর জন্য হচ্ছে আপনার কোনো কিছু মেমোরাইজ করার দরকার নাই, মাথাটা ঠান্ডা রাখতে হবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একটা পাজল আপনাকে দেখাচ্ছি, মোটামুটি হচ্ছে ডার্কের কাহিনীর মতো। যেমন ডার্কে হচ্ছে কিরকম বলে যে হচ্ছে অনেক লজিক্যাল, যারা হচ্ছে নেটফ্লিক্সে ডার্ক দেখছো, সো যদি এরকম হয়, মার্থার ব্রাদার যদি হয় মিকেল, মিকেল যদি হচ্ছে 30 বছর পেছনে গিয়ে মাইকেল হয়, এবং মাইকেলের ছেলে যদি হয় জোনাস, তাহলে মার্থা জোনাসের কে? সো এরকম একটা স্টোরি দেয়া থাকবে। সো তোমার লজিক্যালি ওইভাবে বের করতে হবে যে অ্যান্সারটা কি হবে। আমি একটা সিম্পল হচ্ছে তোমাদের স্টোরি শোনাচ্ছি। সেটা হচ্ছে প্রশ্নটাতে বলছে দেয়ার আর 3 বলস কালার্ড রেড, ব্লু অ্যান্ড গ্রিন। সো 3টা বল আছে, একটা হচ্ছে রেড কালারের, আর একটা হচ্ছে ব্লু কালারের, আর একটা হচ্ছে গ্রিন কালারের। ওকে, তারপর বলছে কি দেয়ার আর 3 কাপস নাম্বারড 1 to 3 কনজিকিউটিভলি। তার মানে 3টা কাপ আমাকে দেয়া আছে, প্রথম কাপটার নাম্বার হচ্ছে 1, দ্বিতীয় কাপটার নাম্বার হচ্ছে 2, আর তৃতীয় কাপটার নাম্বার হচ্ছে 3। সো আমি একটা হচ্ছে কাপ আঁকতেছি। সো কাপ নাম্বার 1, কাপ নাম্বার 2 এবং কাপ নাম্বার 3। ওকে, এইবার প্রশ্নে বলছে ইচ বল ইজ প্লেসড আন্ডার ওয়ান অফ দি কাপস। এই প্রত্যেকটা, এই 3টা বলের মধ্যে সবগুলা বলই, এক একটা বল তোমার এই কাপগুলার মধ্যে প্লেস করা হয়েছে। কন্ডিশনগুলা কি কি? কন্ডিশনে বলছে যে রেড বলটা কোথায় থাকবে? আন্ডার কাপ 3। সো আমরা জানি রেড বলটা এখানে থাকবে আন্ডার কাপ 3। আচ্ছা, সো 3 নাম্বারটা পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে 1 আর 2 নাম্বার কাপে কি কি থাকবে, কোন কোন কালারের বল থাকবে। আচ্ছা, এবার আসি আমার সেকেন্ড স্টেটমেন্টে, সেকেন্ড কন্ডিশনে বলছে কি গ্রিন অ্যান্ড রেড শুড বি প্লেসড অ্যাডজেসেন্ট টু ইচ আদার। অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি। তার মানে বলা হয়েছে কি যে গ্রিন কালারের বল আর রেড কালারের বল সেটা পাশাপাশি বসাতে হবে। খেয়াল করে দেখো, আমি যদি 2 নাম্বার বলে 2 নাম্বার কাপে ব্লু বলটা বসাই, তাহলে 1 নাম্বার কি বসে আসবে? রেড আসবে। তাহলে কি সরি, গ্রিন চলে আসবে। তাহলে খেয়াল করো, গ্রিন আর রেড এই দুইটা কি পাশাপাশি বসছে? বসে নাই। তার মানে যে আমার কন্ডিশন 2 এটা কি ফুলফিল হয়েছে? ফুলফিল হয় নাই। তার মানে আমার 3 নাম্বারে বসবে রেড, 2 নাম্বারে বসবে গ্রিন, আর 1 নাম্বারে বসবে ব্লু। তাহলে দেখো, গ্রিন আর রেড দুইটাই পাশাপাশি বসছে, আবার রেড কালার বলটাও 3 নাম্বার কাপের আন্ডারে বসছে। সো এই কম্বিনেশন যদি হয় ব্লু, গ্রিন অ্যান্ড রেড, তাহলে আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে বলো তো হুইচ অফ দ্য কালার্ড বলস ইজ প্লেসড আন্ডার কাপ 1? তাহলে 1 নাম্বার কাপে কি আছে? ব্লু আছে। সো অ্যান্সার হবে ব্লু। আচ্ছা, সবাই দেখি হচ্ছে কারেক্ট অ্যান্সার দিতেছে, আসলেই হচ্ছে এত ইজি। সো জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করলে হবে। অ্যান্সার হবে অপশন বি, ব্লু। আচ্ছা, সো দেখি অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্লু চলে আসছে। ওকে, সো ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে আজকে গেলাম না, কারণ ক্রিটিক্যাল রিজনিং একটু টাফার একটা টপিক। তো ওইটা নিয়ে হচ্ছে আরেকদিন হচ্ছে আলাদা আমি সেপারেট ক্লাস করাবো তোমাদের। তো ক্রিটিক্যাল রিজনিংটা আমরা বেসিক্যালি ওই যে আগে বলছিলাম না, জিম্যাট অফিসিয়াল গাইড। সো জিম্যাটের অফিসিয়াল গাইডেই কিন্তু আমার ক্রিটিক্যাল রিজনিং এর একটা পোর্শন দেওয়া আছে, ওইটা হচ্ছে টোটাল 3-4টা ভাগ। সো ওইটা পড়লেই, ওইখান থেকে ক্রিটিক্যাল রিজনিং সলভ করলেই হবে। আর পাজলস, এই যে একটু আগে যে দেখাইলাম, এই স্টোরি দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে অনেকগুলো কোশ্চেন সলভ করা হয়। সেটা হচ্ছে জিআরই বিগ বুক যেটা আছে সেখান থেকে আবার সলভ করতে হবে। সো জিআরই বিগ বুক আই থিঙ্ক হচ্ছে আমি পিডিএফ পেয়ে যাবো, আমি যদি পিডিএফটা পেয়ে যাই আমি হচ্ছে তোমাদের প্রোভাইড করে দেবো। আচ্ছা, সো
এই গেল হচ্ছে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পোর্শন, যে দুইটা পার্ট, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আর একটা হচ্ছে পাজল। সো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে আমাদের টোটাল যেন কত মার্কস আসবে? 15 মার্কস। আচ্ছা, লাস্ট যে টপিক আমার বাদ রয়ে গেল সেটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশে কত মার্কসের এক্সাম থাকবে? সেটা হচ্ছে 30 মার্কসের এক্সাম হচ্ছে তোমার থাকবে ইংলিশে। সো ইংলিশে বেসিক্যালি হচ্ছে সিউনিটি, আমি বলছিলাম না যে হচ্ছে আমি ইংলিশের জন্য আমার কোনো সেপারেট প্রিপারেশন ছিল না। তো আমি বেসিক্যালি আমার সিউনিটে যে প্রিপারেশন ছিল ওইটা দিয়ে হয়ে গেছে, কারণ সিউনিটে আমি খুব ভালো করে ইংলিশে প্রিপারেশন নিয়েছিলাম, প্রায় 2000 মতো ভোকাবুলারি মুখস্থ করছি। দেন তোমার গ্রামারের জন্য হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট, আমাদের যে হচ্ছে ম্যাটেরিয়াল গুলা দেওয়া ছিল, সেখানে হচ্ছে গ্রামারের জন্য মানে সব টাইপ, টোফেল টোফেল বলো, দেন হচ্ছে তুমি ব্যারন্সের টোফেল বলো, ক্লিপসের টোফেল বলো, দেন তুমি বলো যে এসএটি, জিম্যাট, সব জায়গা থেকে হচ্ছে কম্পাইল করে দেওয়া ছিল। তো আমার গ্রামারের হচ্ছে ওই সিউনিটি প্রিপারেশনের সাথে সাথে হয়ে গেছে। এবং গ্রামারে হচ্ছে আমার তখন স্কিল এতই ভালো ছিল যে আমার আইবিএ অ্যাডমিশন টেস্টে আমার হচ্ছে প্রশ্ন আমি পুরোটা পড়ি নাই, আমি জাস্ট হচ্ছে কয়েকটা ওয়ার্ড দেখেই আমি অ্যান্সার বের করে ফেলতে পারছি। মানে একটা একটা কোশ্চেন আমার সলভ করতে ধরো যে হচ্ছে 20 সেকেন্ডের মতো টাইম লাগছে, গ্রামারের কোশ্চেন গুলো ওইখানে আমার প্রচুর টাইম সেভ হয়েছে। আচ্ছা, যেগুলো হচ্ছে আমি ম্যাথে ইনভেস্ট করতে পারছি। আচ্ছা, সো আইবি এর যে ইংলিশটা সেটা একটু ডিফারেন্ট আসে। ভোকাবুলারি যেটা আছে, ভোকাবুলারি কিন্তু হচ্ছে তোমাকে ডিরেক্টলি সিনোনিম অ্যান্টোনিম এইভাবে অনেক কম আসে। তোমাকে এইভাবে বলে দিবে না যে হচ্ছে একটা ওয়ার্ড, ধরো যে পার্শিয়াল, পার্শিয়াল এই ওয়ার্ডটার সিনোনিম কি, 5টা অপশন দেওয়া আছে, 5টা অপশনের মধ্যে বের করতে হবে তোমার সিনোনিম কোনটা। আসলে কিন্তু হচ্ছে আইবি এর অ্যাডমিশন টেস্টে এটা একটু ডিফারেন্ট ভাবে আসে, এটার হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল। যেমন হচ্ছে আমরা বহুপদী সমাপ্তি সূচক বাংলাতে করছিলাম না, যে 3টা স্টেটমেন্ট দেওয়া থাকে, তোমাকে বের করতে হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, যে অপশন এ আর বি, অপশন বি আর সি, অপশন বি সি, অপশন এ বি সি, 3টাই, নান অফ দিস। এই টাইপের ভোকাবুলারি এখানে আসবে, যে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ফর এক্সাম্পল পার্শিয়াল ওয়ার্ডটাই তোমাকে দেওয়া থাকবো, তারপর হচ্ছে অপশন এ বি সি তে 3টা স্টেটমেন্ট, 3টা সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে 3টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটাতে ওই পার্শিয়াল ওয়ার্ডটার কারেক্ট ইউজ করা হয়েছে। তো ওইখান থেকে হচ্ছে অ্যান্সারটা বের করলে হয়। সো এই ভোকাবুলারির জন্য আমাদের একটু ডিফারেন্ট ভাবে প্রিপারেশন নিতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1, ওয়ার্ড স্মার্ট 2। তো আমাদের যেটা হচ্ছে নীল ক্ষেতে বেসিক্যালি ওয়ার্ড স্মার্ট 1, ওয়ার্ড স্মার্ট 2 দুইটাই একসাথে কম্পাইল করে দেওয়া থাকে। মোটামুটি হচ্ছে 2000 মতো ভোক্যাব আছে। ওয়ার্ড স্মার্ট 1 এ আছে হচ্ছে তোমার 1400 মতো, ওয়ার্ড স্মার্ট 2 তে আছে হচ্ছে 1800 মতো। তো মোটামুটি হচ্ছে এগুলো পড়লেই মোর দেন না, এগুলো হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, আর সেন্টেন্স কারেকশনের জন্য আমি বলি যে হচ্ছে জিম্যাটের অফিসিয়াল গাইডেও, এই যে জিম্যাটের অফিসিয়াল গাইড বারবার ফ্রি আসছে। দেখো আমরা ম্যাথও সলভ করছি হচ্ছে অফিসিয়াল গাইড থেকে, ডেটা সাফিসিয়েন্সিও সলভ করতেছি অফিসিয়াল গাইড থেকে, ক্রিটিক্যাল রিজনিংও সলভ করতেছি অফিসিয়াল গাইড থেকে, আবার সেন্টেন্স কারেকশন আমার চলে আসতেছে কি জিম্যাটের অফিসিয়াল গাইড থেকে। তো অফিসিয়াল গাইড থেকে হচ্ছে আমরা সেন্টেন্স কারেকশন গুলো করে ফেলবো। আর নর্মাল যদি হচ্ছে গ্রামারের তোমরা হচ্ছে যদি রুলস গুলা শিখতে চাও, তাহলে ব্যারন্সের যে টোফেলটা আছে ওইটা থেকে সলভ করলেই মোটামুটি হচ্ছে কাভার হয়ে যায়। তবে আমি যেটা সাজেস্ট করব, আমাদের যে হচ্ছে স্কলার্স এর যে ম্যাটেরিয়াল গুলা দেওয়া আছে সেগুলা হচ্ছে একদম কম্প্রিহেন্সিভ প্রিপারেশন পাবো। কারণ হচ্ছে আমি তো হচ্ছে এই 3-4টা বই বললাম, আমাদের যে হচ্ছে লেকচার শিট গুলা যেভাবে প্রিপেয়ার করা আছে সেখানে হচ্ছে 4-5টা বই কম্পাইল করে দেওয়া আছে। তার মানে তুমি যদি হচ্ছে ওইগুলো সলভ করে যাও, তোমার হচ্ছে ডাবল প্রিপারেশন হয়ে যাবে। সো আই থিঙ্ক যে হচ্ছে আমাদের স্কলার্স এর যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে আমাদের যে কি বলবো, আমাদের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে, বইগুলো দেওয়া আছে, আমাদের যে লেকচার শিট গুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে যদি তোমরা পড়ে যাও, এগুলো মোর দেন এনাফ, এগুলো আর ফলো করার তোমাদের দরকার নেই, শুধু ভোকাবুলারি এই দুইটা দেখে গেলেই হবে। আচ্ছা, সো ওয়েল ডান, মোটামুটি হচ্ছে আমার এখানে আইবিএ প্রিপারেশন নিয়ে হচ্ছে কথা বলা শেষ। তো আমি যদি একটু রিক্যাপ করি তাহলে সেটা হচ্ছে আইবি এর অ্যাডমিশন টেস্ট 2টা ফেজে হয়। প্রথম ফেজে কি আসে? প্রথম ফেজে হচ্ছে আমার একটা অ্যাপটিটিউড টেস্ট হয় 100 মার্কসের, টোটাল সময় থাকে 2 ঘন্টা। তো এই এক্সামটা 2টা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে এমসিকিউ পার্ট 75 মার্কসের এক্সাম, সময় থাকবে 1.5 ঘন্টা, আর একটা রিটেন এক্সাম, ছোট একটা এসে লিখতে বলবে, আবার একটা প্যারাগ্রাফের মতো লিখতে বলবে, তো সেখানে থাকবে 25 মার্কসের মতো। সো 75 আর 25 মিলে হয় 100। আর আমার যে এমসিকিউ এক্সাম, এই যে 75 মার্কস, তার মধ্যে 30 থাকবে ম্যাথ থেকে, 30 থাকবে ইংলিশ থেকে, আর বাকি 15 থাকবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। আচ্ছা, এখানে প্রায় 5 থেকে 7,000 স্টুডেন্ট এক্সাম দেবে, এবং তারপরে আমার কি আসবে, আমার রিটেন এক্সাম সরি ভাইবার জন্য আমাকে কল করবে। ভাইবার জন্য হচ্ছে আমার সকালে হচ্ছে একটা রিটেন কমিউনিকেশন টেস্ট দিতে হবে,
এবং ধরো যে হচ্ছে পরপরই হচ্ছে আমার একটা ওরাল কমিউনিকেশন টেস্ট দিতে হয়। সো আমি ভাইবা নিয়ে হচ্ছে আরেকটা ডিফারেন্সিয়েশন করব, সেটা হচ্ছে তোমাদের রিটেন টেস্টটা হয়ে যাওয়ার পরে, ওটা হচ্ছে পরে একদিন দেখা যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেইন লেকচারে চলে আসি। সো মেইন লেকচারে হচ্ছে আচ্ছা, কারো হচ্ছে বেশ কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্লিফসের টোফেল, আব্দুর রহমান বলতেছে। আচ্ছা, ব্যারন্স ক্লিফসের টোফেল যে কোনো একটা তোমরা পড়তে পারো, সেটা নিয়ে আমি মানে আমার কোনো হচ্ছে আলাদা ইয়া নাই, প্রেফারেন্স নাই, দুইটার একটা পড়লেই হবে। আচ্ছা ভাইয়া, বইগুলা এখন কোথা থেকে কিনতে পারবো? আই থিঙ্ক হচ্ছে আহ, আহ, এটা নীলক্ষেতে অনেকে হচ্ছে অনলাইন ডেলিভারি সিস্টেম চালু করছে, সো নীলক্ষেত থেকে হচ্ছে দেখতে পারো। আচ্ছা, সায়েন্স সালারা কমার্সদের আইবিএ থেকে ঢুকতেই দেয় না। আচ্ছা, এটা একটা মিসকনসেপশন, যেটা হচ্ছে কমার্সের স্টুডেন্ট যদি এক্সাম না দেয় তাহলে হচ্ছে ওরা চান্স পাবে কিভাবে। এইটা ট্রু যে হচ্ছে প্রায় 90 থেকে 95% স্টুডেন্ট তোমার হচ্ছে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আসে, একটা স্মল নাম্বার অফ স্টুডেন্টস আসে হচ্ছে তোমার কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে, বাট কমার্সে আসলে এক্সামই ওরকম দেয়, মানে ওরা ভয় পেয়ে যায় এটা। আর কে কি বলতেছে? ইয়েস ভাইয়া, ইংলিশ অনেক ইজি, ম্যাথ অনেক চ্যালেঞ্জিং। ম্যাথ অনেক ইজি, ইংলিশ অনেক চ্যালেঞ্জিং, রিভার্স হবে, ম্যাথ সুপার ইজি। আচ্ছা, আর 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 ভাইয়া, বিউপির ম্যাথের ব্যাপারে একটু আইডিয়া দেন প্লিজ। আচ্ছা, সাফায়েত বলতেছে, সাফায়েত আমরা কিন্তু হচ্ছে লেকচার 1-এ বিউপি ম্যাথ নিয়ে হচ্ছে ডিটেলসে ডিসকাশন করছি, আমাদের লিঙ্কটা কিন্তু হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি ওইখান থেকে একটু দেখে নি। আচ্ছা, সো আমরা হচ্ছে লেকচার 2 শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সো লেকচার 1-এ যাদের মনে আছে কিনা, আমরা হচ্ছে নাম্বার সিস্টেম পড়ছিলাম, নাম্বারের হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেক পড়াশোনা করছি। আজকে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে হচ্ছে শুরু করব, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। আচ্ছা, ডিভিজিবিলিটি রুল যারা লেকচার 1 করছো তাদের হয়তো মনে থাকার কথা, ডিভিজিবল ওয়ার্ডটা কিন্তু আমরা লাস্টের ক্লাসে শিখাচ্ছি, ইভেন অর্ডে পড়ছিলাম না। ডিভিজিবল মানে কি? ডিভিজিবল মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, আর আজকে লেকচারের বিভাজ্য তার মানে হচ্ছে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। আর আজকে লেকচারটা একটু ডিফারেন্ট এই কারণে, আজকে হচ্ছে আমরা পড়বো কম, ম্যাথ সলভ করবো বেশি। এবং খেয়াল করে দেখবা আমি যেভাবে পড়াচ্ছি, এবং তোমরা যদি হচ্ছে মোটামুটি এটাতে হচ্ছে অ্যাটেনশন দাও, তাহলে যেটা দেখা যাবে যে প্রত্যেকটা ম্যাথই হচ্ছে তোমরা সলভ করতে পারবে। ওকে, সো আমরা আসি যে ডিভিজিবিলিটি রুল, নিঃশেষে বিভাজ্য। দেখো, ভাগ কিন্তু আমরা হচ্ছে ক্লাস 3-4-এই মোটামুটি হচ্ছে শিখে ফেলছি কিভাবে ভাগ করতে হয়। এবং নর্মালি হচ্ছে আমরা আমাদের হচ্ছে 9-10-এ পুরো হচ্ছে ক্যালকুলেটর নিয়ে হচ্ছে ভাগটা করতাম। ইভেন যারা হচ্ছে এইচএসসি তে আমাদের স্ট্যাটিস্টিক ছিল, বিশাল বড় সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতাম। আবার যেদিন হচ্ছে আমাদের আসলে ক্যালকুলেটর নিয়ে যেতাম না, সেদিন প্রচুর বিপদে পড়তাম। তো খেয়াল করে দেখো, আমাদের যে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, সেখানে কিন্তু কোনোভাবেই ক্যালকুলেটর অ্যালাউ করবে না। আমি কিন্তু অলরেডি হচ্ছে গত ক্লাসে হচ্ছে তোমাদের বলে দিছি, কোনোভাবেই ম্যাথে কোনো এক্সামে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ করবে না। সো ইন দ্যাট কেস হচ্ছে আমাদের ভাগ শেখার জন্য কিছু শর্টকাট রুল শেখা প্রয়োজন। সো শর্টকাট রুলগুলো কি, সেগুলো নিয়ে হচ্ছে আমি আজকে ডিসকাশন, পুরো ক্লাসটা হচ্ছে সাজাইছি। ওকে, প্রথমে আসি যে একটা এক্সাম্পল দেখাই যে ডিভিজিবিলিটি রুল, সেখান থেকে কি টাইপের আসলে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল, এটা ইউনিভার্সিটি একটা অ্যাডমিশন টেস্টে আসছিল যে হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 36, নিচের কোন নাম্বারটা 36 দিয়ে বিভাজ্য। আচ্ছা, অপশন এতে বলছে কি, অপশন এতে 35,924, 64,530, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু নাম্বার দেওয়া আছে। আচ্ছা, খেয়াল করে দেখো কোন নাম্বারটা 36 দিয়ে কাটাকাটি করা যায়। এখন যদি অপশন এ বি সি ডি ই এগুলো তোমরা যদি ম্যানুয়ালি কাটাকাটি করো, অনেক টাইম লাগবে না? একটা ম্যাথ সলভ করতে 3 থেকে 4 মিনিট লাগবে। এইভাবে যদি হচ্ছে তুমি ম্যাথ সলভ করা শুরু করো, তাহলে দেখা যাবে শুধু ম্যাথই সলভ করবা, বাকি কোনো সাবজেক্টের অ্যান্সার দেওয়া সম্ভব হবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু শর্টকাট রুল শিখতে হবে। এই ম্যাথটা যেখানে হচ্ছে আমাদের টাইম লাগতো কত, 3 থেকে 4 মিনিট, খেয়াল করে দেখবা ক্লাসের শেষে এই ম্যাথটা সলভ করতে আমাদের লাগতেছে 20 থেকে 30 সেকেন্ড। প্রমিস করতেছি 20 থেকে 30 সেকেন্ড সর্বোচ্চ লাগবে। আচ্ছা, কিভাবে লাগবে আমরা হচ্ছে, আচ্ছা একজন বলতেছে অ্যান্সারই হবে না, তোমরা ক্যালকুলেটর দিয়েও অ্যান্সার বের করে ফেলতে পারো। আচ্ছা, ওকে, সো
ডিভিজিবিলিটি রুলের হচ্ছে আমরা কিছু শর্টকাট রুল শিখবো। আর যারা আসো তো তোমরা যদি হচ্ছে একটু নোট ডাউন করে রাখো, রুলগুলো একটু নোট ডাউন করে রাখো, তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা সলভ করতে একটু সুবিধা হবে। এবং আমি প্রত্যেকটারই এক্সাম্পল দেবো যে আসলে হচ্ছে ডিভিজিবল হয় কিনা। আচ্ছা, ডিভিজিবল বাই 2, একটা নাম্বার 2 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা কিভাবে বের করব, সেটার জন্য শর্টকাট নিয়ম কি। এটা ছোটবেলায় আমরা এমনিতেই জানতাম যে একটা নাম্বারের লাস্টে যদি 0, 2, 4, 6 or 8 থাকে, তাহলে ওই নাম্বারটা চোখ বন্ধ করে 2 দিয়ে ভাগ করা যাবে। যেমন হচ্ছে আমাকে দুইটা বিশাল নাম্বার দিয়ে দিছে, একটা হচ্ছে 3513840, তার মানে 3,51,000, সরি 35,000। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে বন্ধ হয়ে গেছে, সরি। আচ্ছা, সো এখানে আমাদের যেটা হবে যে এই নাম্বারটা 2 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা হচ্ছে আমি কিভাবে বের করব। সেটা বের করার নিয়ম হচ্ছে 35,13,840, এই নাম্বারটা ভাগ করা যাবে কিনা সেটা হচ্ছে আমি কিভাবে বের করব 2 দিয়ে। আচ্ছা, খেয়াল করে দেখো লাস্টে কি আছে, 0 আছে। আচ্ছা, একটা নাম্বারের লাস্টে 0 থাকলে সেটা অটোমেটিক্যালি 2 দিয়ে ভাগ করা যায় না? ভাগ করা যায়। সো আমার এটা ডিভিজিবল বাই 2। বাট পরের নাম্বারটা যদি আসি আমি 2,78,091, লাস্টে কত আছে? 1। সো এই নাম্বারটা কি আর ভাগ করা যাবে? এই নাম্বারটা আর 2 দিয়ে ভাগ করা যাবে না। সো একটা নাম্বার তখনই 2 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা কি হয়, নাম্বারটার শেষে 0, 2, 4, 6 or 8 থাকে। আচ্ছা, এবার আসি ডিভিজিবল বাই 5। তোমরা কিন্তু নোট করে নিও, একটা নাম্বার তখনই 5 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটার শেষে কি থাকে, 0 অথবা 5 থাকে। আচ্ছা, এটাও আমরা ছোটবেলায় অলরেডি পড়ে আসছি। তার মানে যেহেতু 35,13,840, 35,13,840, এই নাম্বারটা লাস্টে 0 আছে, তার মানে আমি এটা দেখেই বলতে পারি এই নাম্বারটা 5 দিয়ে ভাগ করা যাবে। সিমিলারলি পরের নাম্বারটাতে আসি, লাস্টে কত আছে? 1। সো এই নাম্বারটা আর 5 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। সো এটা হলো নট ডিভিজিবল বাই 5। আচ্ছা, ওকে, এবার আসি ডিভিজিবল বাই 3। আচ্ছা, 5 আর 2 এই রুলটা হচ্ছে আমরা ছোটবেলায় শিখে আসছি, বাট এখন নতুন কিছু রুল শিখাচ্ছি, সেটা একদম নিউ। সেটা কিরকম? আচ্ছা, প্রথমে আসি, একটা নাম্বার তখনই 3 দিয়ে ভাগ করা যাবে যদি সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3। তার মানে হচ্ছে ওই নাম্বারটা যতগুলো ডিজিট আছে সেগুলো আমি যদি যোগ করি, যোগ করার পর যে যোগফলটা থাকবে, সাম মানে হচ্ছে যোগফল, যোগফলটা যদি 3 দিয়ে কাটাকাটি করা যায় তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে কাটাকাটি করা যাবে। ফর এক্সাম্পল, এই যে 35,13,840, এই নাম্বারটা 3 দিয়ে আমরা কিভাবে ভাগ করব? আচ্ছা, প্রথমে আসি, এই যে যতগুলা ডিজিট আছে সবগুলো আমরা যোগ করে ফেলবো, যোগ করি। আচ্ছা, 3 আর 5 8, 8 আর 1 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24। তাহলে যোগ করলে যোগফল কত হয়? 24। আচ্ছা, এই যে যোগফল 24, এইটাকে কি 3 দিয়ে কাটাকাটি করতে পারবা? অবশ্যই 3 দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে। 3 8 24। তার মানে যেহেতু এই নাম্বারটার ডিজিট গুলার যোগফল 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, এবার আসি পরেরটাতে কি আছে? 2 প্লাস 7 প্লাস 8 প্লাস 0 প্লাস 9 প্লাস 1, যোগ করলে যোগফল কত হয়? 9 একে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে 25, 25 আর 2 হচ্ছে 27। আচ্ছা, 27 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 3 8 24, 3 9 27। সো এটাও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। ওকে, সো একটা নাম্বার তখনই 3 দিয়ে ডিভিজিবল হবে যদি নাম্বারটার যোগফল 3 দিয়ে ডিভিজিবল হয়। ওকে, এবার আসি পরেরটায়।
আচ্ছা আচ্ছা, আমি কি এখানে কোনো ভুল করছি? 7 9 9 9 18, 18 আর 8 হচ্ছে 26, 26 27, ঠিক আছে। আচ্ছা, এবার সে হচ্ছে ডিভিজিবল বাই 9। একটা নাম্বার 9 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা আমরা কিভাবে বের করব? 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে আমরা সবগুলা ডিজিটকে যোগ করব, এই যে 3-এর মতো সবগুলা ডিজিটকে 3 দিয়ে যোগ করব, সরি, সবগুলা ডিজিটকে যোগ করব, যোগ করার পর যোগফলকে 9 দিয়ে ভাগ করব। যদি যোগফল 9 দিয়ে কাটাকাটি করা যায় তাহলে পুরো নাম্বারটাই 9 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, আসি। 3 প্লাস 5 প্লাস 1 প্লাস 3 প্লাস 8 প্লাস 4 প্লাস 0, যোগফল যেন কত ছিল? 24 ছিল। আমরা হচ্ছে একটু আগেই হচ্ছে যোগ করে আসছি 24। আচ্ছা, 24 কে কি 9 দিয়ে কাটতে পারবা? 3 নং 27, 9 দুগুণে 18। 24-কে কিন্তু 9 দিয়ে কাটাকাটি করা যায় না। যেহেতু 9 যোগফল 9 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হলেও 9 দিয়ে আর ডিভিজিবল হবে না। এবার পরেরটায় আসি। 2 প্লাস 7 প্লাস 8 প্লাস 0 প্লাস 9 প্লাস 1, যোগ করলে যোগফল কত হয়? 27। 27-কে 9 দিয়ে কাটাকাটি করা যায়? যায়। 3 9 27। যেহেতু যোগফল বা সাম 3 দিয়ে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে পুরো নাম্বারটাই 9 দিয়ে ডিভিজিবল হবে। তো আমি একটু রিক্যাপ করি। একটা নাম্বার তখনই 3 দিয়ে ভাগ করা যাবে, কাটাকাটি করা যাবে, যদি ওই নাম্বারটার যতগুলো ডিজিট আছে সবগুলো ডিজিটের যোগফল 3 দিয়ে ডিভিজিবল হয়। আর একটা নাম্বার তখনই 9 দিয়ে ডিভিজিবল হবে যদি ওই নাম্বারটার ডিজিটগুলোর যোগফল 9 দিয়ে ডিভিজিবল হয়। যেহেতু হচ্ছে দুইটা রুল সিমিলার, সেজন্য হচ্ছে আমি তোমাদের এটা একসাথে পড়াইনি। ওকে ওকে, এবার আসি ডিভিজিবল বাই 4। ডিভিজিবল বাই 4টা হচ্ছে অনেক ইজি। একটা নাম্বার তখনই 4 দিয়ে কাটাকাটি করা যাবে যদি ওই নাম্বারটার লাস্টের দুইটা ডিজিট নিবা। লাস্টের কয়টা নিবা? দুইটা। লাস্টের কয়টা নিব? দুইটা নেব। লাস্টের দুইটা ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হয়। আচ্ছা, 35,13,840, এখানে যদি আমি লাস্টের দুইটা ডিজিট নেই তাহলে কত আসে? 40 আসে না? আচ্ছা, 40-কে 4 দিয়ে কাটাকাটি করা যায় না? অবশ্যই 40-কে 4 দিয়ে কাটাকাটি করা যায়। যেহেতু লাস্টের দুইটা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। আমার আর ম্যানুয়ালি কাটাকাটি করে দেখার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর তো আসি তো 2,78,091, এই নাম্বারটা 4 দিয়ে কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা, খেয়াল করে দেখো, লাস্টের যদি দুইটা ডিজিট নেই তাহলে কত আসে? 91। 91 কি 4 দিয়ে কাটাকাটি করতে পারবা? না। 4 22-এ 88, 4 23-এ 92, 91-কে আর 4 দিয়ে কাটাকাটি করা যায় না। যেহেতু লাস্টের দুইটা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, কাটাকাটি করতে পারতেছি না, তার মানে এই নাম্বারটা ইজ নট ডিভিজিবল বাই 4। ওকে, ডান। এবার আসি ডিভিজিবল বাই 8। খেয়াল করে দেখো, আমি ডিভিজিবল বাই 4 আর ডিভিজিবল বাই 8 কেন হচ্ছে তোমাদের একসাথে পড়াচ্ছি, কারণ এইখানেও রুলটা সেম। 4-এর ক্ষেত্রে আমরা কয়টা ডিজিট নিছিলাম? দুইটা। আর 8-এর ক্ষেত্রে আমরা ডিজিট নিব কয়টা? 3টা। আচ্ছা, তাহলে 35,13,840, এই বিশাল বড় একটা নাম্বার, সেটা 8 দিয়ে কাটাকাটি করা যাবে কিনা তার জন্য আমি লাস্টে কয়টা ডিজিট নিব? 3টা ডিজিট নিব। 840। খেয়াল করে দেখো, 840-কে কিন্তু 8 দিয়ে কাটাকাটি করা যায়। 8-কে 8, দেন হচ্ছে 5-8-এ 40। ওকে, যেহেতু লাস্টের 3টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা 8 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তার মানে এই পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, তাহলে পরের নাম্বারটাতে আসি তো, এটাকে 8 দিয়ে কাটাকাটি করা যায় কিনা। খেয়াল করে দেখো, লাস্টের 3টা ডিজিট নিয়ে যদি গঠিত সংখ্যাটা হয় তাহলে সেটা হবে 91। 91-কে কি 8 দিয়ে কাটতে পারবা? 8 11 কত? 88। 8 12 কত? 96। 91 কি 8 দিয়ে যায়? যায় না। যেহেতু লাস্টের 3টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা 8 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে পুরো নাম্বারটাই 8 দিয়ে আর ডিভিজিবল হবে না। সো 4-এর ক্ষেত্রে আমরা লাস্টের কয়টা নিচ্ছি? দুইটা। আর 8-এর ক্ষেত্রে আমরা লাস্টের কয়টা নিচ্ছি? 3টা। ওকে, এবার আসি ডিভিজিবল বাই 6। একটা নাম্বার তখনই 6 দিয়ে ডিভিজিবল হবে, একটা নাম্বার তখনই 6 দিয়ে ডিভিজিবল হবে যদি নাম্বারটা 2 আর 3 দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয়। দেখো কন্ডিশন কয়টা? দুইটা। 2 দিয়েও ডিভিজিবল হইতে হবে, আবার
3 দিয়েও ডিভিজিবল হইতে হবে। যদি এরকম হয় 2 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে না, তাহলে হবে না। আবার 3 দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু আর 6 দিয়ে হবে না। দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখি এই 35,13,840 এই নাম্বারটা 6 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। আচ্ছা, সো এই নাম্বারটা 6 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটার জন্য হচ্ছে আমার যেটা করতে হবে, প্রথমে দেখবো 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে কিনা। লাস্টে কত আছে? 0 আছে না? আচ্ছা, যেহেতু লাস্টে 046 অথবা 8, 0246 অথবা 8 থাকে, ওই নাম্বারটা 2 দিয়ে কাটাকাটি করা যায়। তার মানে এই নাম্বারটাও 2 দিয়ে ডিভিজিবল, রাইট? আবার খেয়াল করে দেখো 3 এর নিয়ম কি ছিল? যোগ করে যোগফলটা 3 দিয়ে ভাগ করে দেবে। যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 24, যোগ করলে হয় 24। 24কে 3 দিয়ে যেহেতু কাটাকাটি করা যাচ্ছে, 3 8 24, সো এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। খেয়াল করে দেখো, যেহেতু 35,13,840 এই নাম্বারটা 2 দিয়েও যাচ্ছে আবার 3 দিয়েও যাচ্ছে, তার মানে নাম্বারটা কিন্তু 6 দিয়েও যাবে। ওকে, তো একটা নাম্বার তখনই 6 দিয়ে ডিভিজিবল হবে যদি নাম্বারটা 2 দিয়েও ডিভিজিবল হয় আবার 3 দিয়েও ডিভিজিবল হয়। আচ্ছা, এবার আসি যে তোমার পরের যে কোশ্চেনটা, পরের যে হচ্ছে আমার নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে 2,78,91। ওকে, সো খেয়াল করে দেখো এই নাম্বারটা কি 2 দিয়ে কাটাকাটি করা যাবে? যাবে না, কারণ লাস্টে কত আছে? 1, সো 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না। আচ্ছা, তার মানে আমার 3 দিয়ে আর চেক করে দেখার কোনো দরকার নেই, কারণ 6 দিয়ে ভাগ করার জন্য দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হবে। এটা তো 2 দিয়ে কন্ডিশন, ওইটা ফুলফিল করতেছে না। তার মানে এই নাম্বারটা যেহেতু নট ডিভিজিবল বাই 2, তার মানে এটা অটোমেটিক্যালি ইজ নট ডিভিজিবল বাই 6। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত। যদি হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারো। আচ্ছা, 8-এর তো একটাই। আচ্ছা, ওকে, ডান। আরেকটা হচ্ছে 11টা। 11টার ক্ষেত্রে আমরা কি করব? 11টার ক্ষেত্রে হচ্ছে দেখো স্টেটমেন্টটা আমি যদি তোমাদের হচ্ছে স্লাইড থেকে রিডিং করে শোনাই। সো আ নাম্বার উইল বি ডিভিজিবল বাই 11 if the sum of the odd place digit minus sum of the even place digit is divisible by 11। আচ্ছা, এইটা হচ্ছে আমি তোমাদের যদি এক্সপ্লেন করতে যাই অনেক টাইম লাগবে এবং এখানে হচ্ছে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আমি তোমাদের সিম্পলি বলতেছি, তোমরা যেটা করবা চেরি পিকিং করবা, যতগুলা ডিজিট আছে সেগুলা গ্যাপে গ্যাপে নিবা, গ্যাপে গ্যাপে নেওয়ার পর বাকিগুলা হচ্ছে যোগ করে বিয়োগ করে দিবা। আমি এক্সাম্পল দেখাইলে হচ্ছে তোমাদের ভালো হবে। আচ্ছা, প্রথমে আসি, ধরো 2,78,091 এই নাম্বারটাই হচ্ছে আমি তোমাদের দেখাই। আচ্ছা, প্রথমে আমি নিব 2, তারপর একটা গ্যাপ দেব, গ্যাপ দেওয়ার পর আমি আবার নেব 8, তারপর একটা গ্যাপ দেব, তারপর আবার নেব 9, তারপর একটা গ্যাপ দেব। আচ্ছা, যেগুলা হচ্ছে আমি সার্কেল করছি সেগুলা যোগ করলে যোগফল কত হয় দেখো তো, কেউ একজন বলতো। যোগ করলে এটার যোগফল হবে 19, সো এটার যোগফল হলো 19। আর যেগুলো আমি নেই নাই সেগুলা যোগ করলে কত আসে? 7-এর সাথে 0 যোগ করলে কত আসে? 7, তার সাথে 1 যোগ করলে আসে 8। তো যেগুলা নেই নাই সেগুলা যোগ করলে আসে 8। এই যোগফলগুলা এখন তোমরা যেটা করবা বিয়োগ করে দেবে। 19 থেকে 8 বাদ দিলে কত হয়? 11। এখন খেয়াল করে দেখো এই বিয়োগফল যে 11, এটা কি 11 দিয়ে কাটাকাটি করা যায়? যায়। যেহেতু 11 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তার মানে এই পুরো নাম্বারটাই 11 দিয়ে ডিভিজিবল হবে। ইনিশিয়ালি তোমার মনে হইতে পারে এটা শর্টকাট করে লাভ কি, এটা শর্টকাটে দেখি অনেক টাইম লাগতেছে, বাট তুমি একটু খেয়াল করো এই নাম্বারটা যদি তুমি 11 দিয়ে ম্যানুয়ালি কাটাকাটি করতা তাহলে কত টাইম লাগতো তোমার। আর তুমি যদি হচ্ছে প্র্যাকটিস করা শুরু করো তাহলে যেটা হবে যে এই এই টাইপের ক্যালকুলেশন করতে তোমার অনেক কম টাইম লাগবে। আচ্ছা, সো একটা নাম্বার তখনই 11 দিয়ে ডিভিজিবল হবে, সেজন্য আমরা কি করব? প্রথমে গ্যাপে গ্যাপে ডিজিট গুলা নেব, তারপর হচ্ছে দুই পাশ যোগ করে দেব, যোগফলগুলা বিয়োগ করব, বিয়োগফল যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 11 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, এবার আসি তোমার প্রথম নাম্বারটা, এই নাম্বারটা আসলে 11 দিয়ে ডিভিজিবল হবে কিনা। আচ্ছা, প্রথমে কি নিচ্ছি? 3, তারপর নেব 1,
তারপর নেব 8, তারপর নেব 0। খেয়াল করে দেখো 3 আর 1 যোগ করলে হয় 4, 4 আর 8 হচ্ছে 12। ওকে, ওকে, এবার হচ্ছে আমি যেগুলো নেই নাই সেগুলো একটু যোগ করে দেখি তো। 5 আর 3 কত? 8, 8 আর 4 12। সো যেগুলা নেই নাই সেগুলা যোগ করলে আসে 12, যেগুলা নিছি সেগুলা যোগ করলেও আসে 12। 12 থেকে 12 বাদ দিলে কত হয়? 0। এখন আমাকে কেউ বলতে পারবা এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে কিনা? এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 0 ইজ ডিভিজিবল বাই 11। ডিভিজিবলের সংজ্ঞা যেন কি ছিল? ডিভিজিবলের সংজ্ঞা ছিল ভাগ করলে ভাগশেষ থাকবে না। 0কে কিন্তু 11 দিয়ে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে অ্যান্সার আসবে 0। যেহেতু এই নাম্বারটার যোগ ডিজিটগুলোর যোগফলগুলোর বিয়োগফল 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে পুরো নাম্বারটাই 11 দিয়ে ডিভিজিবল হবে। আমি আবার তোমাদের সহজভাবে বোঝাচ্ছি, একটা নাম্বার তখনই 11 দিয়ে ডিভিজিবল হবে যদি আমরা ডিজিটগুলো কিভাবে নেব, গ্যাপে গ্যাপে নেব, তারপর হচ্ছে যোগ করে ফেলবো এবং দুইটা যোগফল বিয়োগ করব। এই বিয়োগফলটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। শুনতে অনেক কঠিন লাগে, বাট করতে গেলে অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওয়েল, সো খেয়াল করে দেখো, তাহলে আমি একটা ম্যাথ সলভ করতেছি, সেটা হচ্ছে এটা একদম ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। ম্যাথে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11? নিচের কোন নাম্বারটা 11 দিয়ে বিভাজ্য? কেউ একজন অ্যান্সার, সবাই কিন্তু অ্যান্সার করো যে হচ্ছে কিভাবে হবে। আমরা শিখলাম কি 11 দিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, গ্যাপে গ্যাপে নেব, গ্যাপে গ্যাপে নেওয়ার পর যোগ করব, যোগ করার পর বিয়োগ করব, বিয়োগ ফলটা 11 দিয়ে ভাগ করব। আচ্ছা, অপশন এতে আসি, চেক করি। অপশন এতে বলছে কি 30,217। ওকে, প্রথমে কত নেব? 3, তারপর নেব কত? 2, তারপর নেব কত? 7। আচ্ছা, 3 আর 2 5, 5 আর 7 হচ্ছে 12। যোগ করলে যোগফল হয় 12। আর যেগুলো নেই নাই সেগুলা যোগ করলে যোগফল কত হয় যেন? 0 আর 1, 0 আর 1 যোগ করলে হয় 1। এই যোগফলগুলা বিয়োগ করলে কত হবে? 11। দেখো এই যে বিয়োগফল, ডিফারেন্স বা বিয়োগফল, 11, এটাকে 11 দিয়ে কাটাকাটি করা যায় না? যায়। তার মানে এই পুরা নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। সো অ্যান্সার হবে অপশন এ। এবার খেয়াল করে দেখি আমাদের যারা অ্যাটেন্ড করতেছে সবাই কি বলতেছে। দেখো ফাটা অ্যান্সার করতেছে সবে, কারোই ভুল হয় নাই। সো শুনতে কিন্তু হচ্ছে আমরা যখন প্রথমবার শুনছিলাম তখন মনে হয়েছে যে না জানি কি, এগুলো মনে থাকে না। দেখো যখন আমরা আসলেই ম্যাথ সলভ করা শুরু করছি তখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে। এখন দেখি তো আমাদের অ্যান্সার মিলছে কিনা। সেরা মিলে গেছে, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, সো তোমাদের একটু ক্লাসের শুরুতেই আমি বলছিলাম কি যে হচ্ছে তোমরা একটু নোট করে নাও, কারণ শুরুতে হচ্ছে এই সবগুলো রুল মুখস্থ রাখতে একটু ডিফিকাল্ট হবে, বাট যখন হচ্ছে আমরা প্র্যাকটিস করা শুরু করব তখন অনেক ইজি হয়ে যাবে। যেমন হচ্ছে আমি অনেক বছর ধরে হচ্ছে ম্যাথ সলভ করাচ্ছি, আমার কিন্তু এখন আর হচ্ছে ওই রকম মনে রাখার দরকার নেই, কারণ আমার ব্রেইনে অটোমেটিক্যালি ওটা সেট হয়ে গেছে, এখন আমার আর কোনো ভুলার চান্স নেই। আচ্ছা, আমি যদি একটু সামারি করি যে হচ্ছে অলরেডি হচ্ছে আমরা কি কি শিখছি, সেটা হলো একটা নাম্বার তখনই 2 দিয়ে ভাগ করা যাবে, এটা বাচ্চাদের ম্যাথ। এটা হচ্ছে একটা নাম্বার তখনই 2 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা শেষে 0, 2, 4, 6 অথবা 8 থাকে। একটা নাম্বার তখনই 5 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা লাস্টে 0 অথবা 5 থাকে। যেমন হচ্ছে একটা নাম্বার যদি 15 হয়, লাস্টে যেহেতু 5, তার মানে 5 দিয়ে ভাগ করা যাবে। আবার যদি একটা নাম্বার যদি 1050 হয়, লাস্টে যেহেতু 0, তার মানে এই নাম্বারটা 5 দিয়ে ভাগ করা যাবে। 3 ক্ষেত্রে রুলটা কি? 3 ক্ষেত্রে সবগুলোর ডিজিটকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করা যাবে। যদি যোগফল 3 দিয়ে কাটাকাটি করা যায় তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ডিভিজিবল হবে। 9 ক্ষেত্রে রুল কি? সেম, ডিজিট গুলা যোগ করব, যোগ করার পর যোগফলটা কত দিয়ে ভাগ করে দেব? 9 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, আর 4 ক্ষেত্রে হচ্ছে কি? 4 ক্ষেত্রে লাস্টে কয়টা ডিজিট নেব? 2টা ডিজিট নেব। 2টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। এবং 8 ক্ষেত্রে লাস্টের কয়টা নেব? লাস্টের 3টা ডিজিট নেব এবং ওই নাম্বারটা যদি
8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। আর এক্সট্রা আমি একটা শিখাইছিলাম, সেটা হচ্ছে একটা নাম্বার 6 দিয়ে ভাগ করা যাবে, একটা নাম্বার ডিভিজিবল বাই 6 যদি ওই নাম্বারটা 2 দিয়েও ভাগ করা যায় আবার 3 দিয়েও ভাগ করা যায়। সো আমি আবার রিপিট করতেছি, a number will be divisible by 2 if the last digit of that number is either 0, 2, 4, 6 or 8. Alternatively, a number will be divisible by 5 if the last digit or units digit of that number is either 0 or 5. A number will be divisible by 3 if the sum of the digits of that number is divisible by 3. And similarly, a number will be divisible by 9 if the sum of the digits of that number is divisible by 9. Later on, if I come back to divisibility by 4, a number will be divisible by 4 if the last 2 digits of that number is divisible by 4. Last 2 digits. And lastly, a number will be divisible by 8 if the last 3 digits of that number is divisible by 8. Remember, last 3 digits. And lastly, a number will be divisible by 6 if the number is divisible by both 2 and 3. একটা 2 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, এভাবে হবে না। ওকে, 2 দিয়েও যেতে হবে 3 দিয়েও যেতে হবে। আর 11 ক্ষেত্রে আমরা কি বের করছিলাম? 11 ক্ষেত্রে আমরা গ্যাপে গ্যাপে নিছিলাম, গ্যাপে গ্যাপে নেওয়ার পর যোগ করে বিয়োগ করে দিছি, বিয়োগফল যদি 11 দিয়ে কাটাকাটি করা যায় তার মানে পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, আচ্ছা, আমরা একটু হচ্ছে ব্রেক নেই। ব্রেক নিয়ে আমরা যেটা করব, আমি একটু হচ্ছে সবার কমেন্ট গুলা দেখি যে হচ্ছে কারো হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা। আর তোমরা হচ্ছে একটু নোট গুলা হচ্ছে দেখতে থাকো। আমাদের ক্লাস হচ্ছে আমরা আধা ঘন্টার মধ্যে হচ্ছে শেষ করে দেব। ওয়েল, কোয়ালিটি বাড়ায় দেন, ঠিক হয়ে যাবে। ওকে, ব্লার হইতে পারে, আর রিজন ক্যান বি হচ্ছে তোমাদের এন্ড থেকে হয়তো প্রবলেম হইতে পারে। আমার ক্ষেত্রে হচ্ছে যেটা হবে যে হচ্ছে আমাদের এটা আপলোড হয়ে যাওয়ার পর তোমরা যখন হচ্ছে রিক্যাপ করবা তখন দেখবা যে হচ্ছে কোয়ালিটি ঠিক হয়ে গেছে। আচ্ছা, রিফাত বলতেছে থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এটা হয়ে গেল, 7 বাদ পড়ে গেল। আচ্ছা, 7-এর ক্ষেত্রে দেখো হচ্ছে 7-এর ক্ষেত্রে আমি আলাদা করে কোনো রুল শিখাই নাই। অনেক বাংলা বইতে 7-এর আলাদা রুল আছে, বাট আমি বলেই দিচ্ছি, লাস্টের ডিজিটকে 2 দিয়ে গুণ করে, গুণ করার পর সেটাকে পুরো নাম্বার থেকে বিয়োগ করে, বিয়োগ করার পর ওই যে বিয়োগ ফলটা আছে সেটাকে হচ্ছে আলটিমেটলি 7 দিয়ে ভাগ করা যায়। ওটা এত কাম্বারসাম প্রসেস, ওইটা তুমি যদি হচ্ছে ম্যানুয়ালি কাটাকাটি করো ওই শর্টকাটের থেকে হচ্ছে কম টাইম লাগবে। সো যে শর্টকাট করতে আমার বেশি টাইম লাগে ওটা শিখে হচ্ছে আমার কোনো লাভ আছে? লাভ নাই। আচ্ছা, ওকে, সো আই থিঙ্ক হচ্ছে তোমাদের অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, মেহেদি বলতেছে ভাইয়া 11-র পরের গুলা কিভাবে ডিভিজিবল বের করব। আচ্ছা, খুব ইন্টারেস্টিং টপিক। এই জন্য দেখো আমি যে প্রথমে শুরু করছিলাম যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 36, এটা কিন্তু দেখো কুইক টেস্ট 1 একদম শুরুতে করছিলাম। আচ্ছা, আমরা কত থেকে পড়ছি? আমরা পড়ছি 1 থেকে 11 পর্যন্ত। এখন 11-এর বাইরে যদি আসে তাহলে আমি ম্যাথগুলো সলভ কিভাবে করবো? এই যে এখানে বলা আছে যে কোন নাম্বারটা 36 দিয়ে ভাগ করা যায়। 36-এর জন্য তো আমি কোনো রুল পড়ি নাই। আচ্ছা, টিচার চাইছে যে হচ্ছে এখানে 36 দেবে, টিচার চাইলে এখানে 24ও দিতে পারতো না, 28ও দিতে পারতো না, 72ও দিতে পারতো না, 12 দিতে পারতো। এরকম টিচারের পক্ষে অসংখ্য নাম্বার দেওয়া সম্ভব। আমার পক্ষে কি অসংখ্য রুল পড়া সম্ভব? কোনোভাবেই আমার পক্ষে অসংখ্য রুল পড়া সম্ভব না। সেই কারণে আমরা একটা মাস্টার শর্টকাট শিখবো। মাস্টার শর্টকাটটা কি? মাস্টার শর্টকাটটা হচ্ছে 11-র পরে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলোর জন্য একটা রুল। ওকে, সো এই রুলটা শেখার জন্য আমাদের এখন একটু মাথাটা ঠান্ডা করে রাখতে হবে। আমরা হচ্ছে 3 থেকে 4টা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর হচ্ছে তোমাদের সলভ করে দেখাবো। আচ্ছা, আসি। হোয়াট ইফ দ্য ডিভাইসর ইজ গ্রেটার দেন 11? যদি যেটা দিয়ে ভাগ করতে বলতেছে সেটা যদি 11 থেকে বড় হয় তাহলে কি হবে? আচ্ছা, এখানে বলছে ফাইন্ড 2 ফ্যাক্টরস হুজ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দেয়ার এলসিএম। বাংলাতে হয় এমন 2টা ফ্যাক্টর বের করব যাদের গুণফল তাদের লসাগুর সমান। এই স্টেটমেন্টটা পড়ে কিছুই বোঝা যায় নাই, কারণ আমি নিজেই জানি না যে ফ্যাক্টর কি আর মাল্টিপল কি।
আমি এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করি, বাট তোমরা হচ্ছে এটা একটু লিখে রাখতে পারো। ওকে, আচ্ছা, ফ্যাক্টর। ফ্যাক্টরটা বেসিক্যালি হচ্ছে আমি যদি ভাঙি, ফ্যাক্ট থেকে আসে। ফ্যাক্ট হচ্ছে তোমার সত্যি ঘটনা বা সত্য তথ্য। তো ফ্যাক্টের হচ্ছে আরেকটা মিনিং এইভাবে করা যায়, ভাঙা বা টুকরা টুকরা অংশ। তো একটা নাম্বারকে ভেঙে বা টুকরা টুকরা করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ফ্যাক্টর। সো ফ্যাক্টর কি? ভাঙা বা টুকরা টুকরা অংশ। সো একটা নাম্বারকে ভেঙে বা টুকরা টুকরা করে যে নাম্বারগুলো পাবো সেগুলো হচ্ছে ফ্যাক্টর। আর মাল্টিপল, এই ওয়ার্ডটা বেসিক্যালি আসছে মাল্টিপ্লাই থেকে। মাল্টিপ্লাই মানে কি? মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা। ওকে, সো কতগুলা নাম্বারকে গুণ করে না যে নাম্বারটা পাওয়া যাবে, গুণ করার পর যে নাম্বারটা পাওয়া যাবে সেটাকে বলা হয় মাল্টিপল। তো ফ্যাক্টর হচ্ছে কোনো নাম্বারকে ভেঙে যে নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যাক্টর, আর কোনো নাম্বারকে গুণ করার পর যে নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে মাল্টিপল। শাওসিন বলতেছে হচ্ছে উৎপাদক ও গুণিতক, অ্যাবসলিউটলি কারেক্ট। এটার বাংলা হচ্ছে এটাই। বাট উৎপাদক গুণিতক এটা আসলে শুনতে অনেক কঠিন লাগে, বাংলাটা অনেক কঠিন, ইংলিশটা অনেক ইজিয়ার। এই জন্য হচ্ছে আমি ইংলিশে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরো ধরো আমি একটা নাম্বার নিলাম 12, সরি 36 নিয়ে আমি শুরু করলাম। 36, 36 এই নাম্বারটা কয় ভাগে ভাগ করা যায়, কিভাবে লেখা যায়? 36 অকে 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, আর কোনোভাবে যায়? 6 6 36। ওকে, আর কোনোভাবে যায়? এখন খেয়াল করে দেখো আমার অরিজিনাল নাম্বারটা কত? 36। ওকে, এই অরিজিনাল নাম্বার ভেঙে এই নাম্বারগুলো পাইছি না, পাওয়া গেছে। তার মানে 36কে ভেঙে যে নাম্বারগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে 36-এর ফ্যাক্টর। তাহলে আমাকে যদি প্রশ্নে জিজ্ঞাসা করে যে 36-এর ফ্যাক্টর কয়টা, তাহলে 36-এর ফ্যাক্টর কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8 9। সো 36-এর টোটাল ফ্যাক্টর হচ্ছে 9টা। অনেকে বলবে 10টা। আচ্ছা, এই 6 আর 6 এর মধ্যে কোনো পার্থক্য আছে? একটা 6 বাঁকা আর একটা 6 সোজা, এরকম কিছু না। আচ্ছা, দুইটা 6 সেম জিনিস। তার মানে 36কে ভেঙে যে নাম্বারগুলো পেলাম, 36কে ভেঙে যে 9টা নাম্বার পেলাম, তাহলে এই সবগুলা, এই 9টা নাম্বারই হচ্ছে 36-এর ফ্যাক্টর। আবার খেয়াল করে দেখো 3 আর 12কে গুণ করলে কত হয়? 36। তার মানে আমি বলতে পারি না 3 আর 12-র গুণফল যেহেতু 36, তার মানে 3 আর 12-র মাল্টিপল হচ্ছে 36। ওকে, 2 আর 18কে গুণ করে কত পাওয়া যায়? 36। তার মানে 2 আর 18-র মাল্টিপল কত? 36। 6 আর 6কে গুণ করলে কত পাওয়া যায়? 36। তার মানে 6-এর একটা মাল্টিপল হচ্ছে 36। আমি আবার রিপিট করতেছি, কোনো নাম্বারকে ভেঙে যে নাম্বারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্যাক্টর, আর কতগুলো নাম্বারকে গুণ করার পর যে নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে মাল্টিপল। আচ্ছা, এবার একটু আগাই তো। সেটা হচ্ছে আমাকে কি বের করতে বলছে? এমন দুইটা ফ্যাক্টর বের করতে বলছে যাদের গুণফল তাদের লসাগুর সমান। যাদের গুণফল তাদের লসাগুর সমান। আচ্ছা, ইনিশিয়ালি তোমাদের বুঝতে অসুবিধা হবে একটু। আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটু ফলো করো, তারপর দেখবা ম্যাজিক হয়ে গেছে। আচ্ছা, 36কে কিভাবে লেখা যায়? 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, আর হচ্ছে 6 6 36। আমাকে বলছে কি এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যাদের গুণফল তাদের লসাগু সমান। আচ্ছা, লসাগু একটু বের করি তো। 2 আর 18-র লসাগু কত? এই ছোটবেলায় কিন্তু আমরা লসাগু করে আসছি, এখন আমার লসাগু শিখাইতে হবে। আচ্ছা, 2 আর 18-র লসাগু হচ্ছে 18। আচ্ছা, আমি শেখাবো, আমাদের লেকচার 4 কিন্তু লসাগুর উপর, লসাগু গসাগুর উপর, ওটা আমি শিখা দেব। আচ্ছা, 3 আর 12-র লসাগু হচ্ছে 12, 4 আর 9 লসাগু হচ্ছে 36, আর 6 আর 6 লসাগু হচ্ছে 6। এখন খেয়াল করে দেখো আমার স্টেটমেন্ট কি ছিল? আমার স্টেটমেন্ট ছিল এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যাদের
গুণফল তাদের লসাগু সমান। খেয়াল করে দেখো তাহলে ফ্যাক্টর দুইটা কি হবে, ফ্যাক্টর দুইটা হবে 4 আর 9। কারণ হচ্ছে 4 আর 9 এর গুণফল কত 36, 4 আর 9 এর লসাগু কত 36। তার মানে গুণফল আর লসাগু দুইটা সমান হয়ে গেছে না, সমান হয়ে গেছে। এইবার ম্যাজিকটা খেয়াল করো, খুব সাবধানে খেয়াল করো। একটা নাম্বার তখনই 36 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা 4 দিয়েও ভাগ করা যায়, যদি নাম্বারটা 9 দিয়েও ভাগ করা যায়। ওকে, আচ্ছা একজন বলতেছে ভাইয়া মাল্টিপলটা আবার একটু বলবেন। আচ্ছা আমি আবার বলতেছি, 36 এর এক্সাম্পল দিলাম, 36 যারা বোঝো না আমি আবার আরেকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে তোমাদের দেখায় দিচ্ছি। ওকে, 24 এর ক্ষেত্রে আমরা কি বলবো, 24 অকে 24, 12 দুগুণে 24, 3 8 24, আরেকটা হচ্ছে 4 6 24। আর কোনোভাবে 24 কে লেখা যায়, লেখা যায়। এখন খেয়াল করে দেখো 24 সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার। এই নাম্বারটাকে ভেঙে কয়টা নাম্বার পাইছি, 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, 6 পাইছি, 8 পাইছি, 20 সরি এটা তো ভুল লিখছি, এটা 12 সরি। সো সো কয়টা পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। যেহেতু 24 এই সংখ্যা অরিজিনাল সংখ্যাটাকে ভেঙে টুকরা টুকরা করে এই 8টা সংখ্যা পাইছি, এই 8টা নাম্বার প্রত্যেকটাই হচ্ছে, এই 8টা নাম্বারের প্রত্যেকটাই হচ্ছে 24 এর ফ্যাক্টর। আবার মাল্টিপল কি, কতগুলা নাম্বারকে গুণ করে যে নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে মাল্টিপল। ধরো 4 আর 6 কে গুণ করে কত পাবো 24, তার মানে 4 আর 6 মাল্টিপল হচ্ছে 4 আর 6 মাল্টিপল হচ্ছে 24। 2 আর 12 কে গুণ করে কত পাওয়া যায়, গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 24। যেহেতু 2 আর 12 কে গুণ করে মাল্টিপল করে 24 পাওয়া যাচ্ছে, তার মানে 2 আর 12 মাল্টিপল হচ্ছে 24। এখন খেয়াল করো আমি যে অরিজিনাল স্টেটমেন্টটা বলছি, এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যাদের গুণফল তাদের লসাগুর সমান। আচ্ছা এবার আমাদের একটু লসাগুটা ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা 2 আর 12 লসাগু কত, আমরা জানি 2 আর 12 লসাগু হচ্ছে 12। 3 আর 8 এর লসাগু কত 24, 4 আর 6 লসাগু কত 12। তাহলে আমাকে বলো তো ফ্যাক্টর দুইটা কি কি হবে, ফ্যাক্টর দুইটা হবে 3 আর 8। কারণ 3 আর 8 এর গুণফল হচ্ছে 24, আবার লসাগু হচ্ছে 24। তার মানে একটা সংখ্যা তখনই 24 দিয়ে কাটাকাটি করা যাবে যদি নাম্বারটা 3 দিয়েও ভাগ করা যায়, আবার 8 দিয়েও ভাগ করা যায়। ওকে, আচ্ছা একজন অ্যারাবিকে ওর নাম লিখছে, আমি প্রোনাউন্স করতে পারতেছি না। ভাইয়া 4 × 9 কেন 36 নেওয়া হলো, 2 × 18 36 কেন নাই? আচ্ছা দেখো 2 আর 18 লসাগু কত 18, গুণফল কত 36, গুণফল আর লসাগু কি মিলছে, মিলে নাই। দেখো আমাদের কন্ডিশন আগের কি ছিল, এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যাদের গুণফল তাদের লসাগু সমান। এখানে কি গুণফল লসাগু সমান হয়েছে, গুণফল কিন্তু লসাগু সমান হয়নি। যেহেতু এখানে গুণফল আর লসাগু সমান, এই কারণে আমরা 4 আর 9 নিছি। আমি আরো দুইটা এক্সাম্পল দেবো তোমাদের বোঝানোর জন্য। ওকে, আশা করি এরপরে হচ্ছে কারো হচ্ছে কোনো প্রবলেম হবে। 12 ফ্যাক্টর গুলা কি কি, 12 ফ্যাক্টর হচ্ছে 12 কে 12, 6 দুগুণে 12, 3 4 12। খেয়াল করে দেখো 12 এই সংখ্যাটাকে ভেঙে, যেহেতু আমি 1 2 3 4 6 12 এই 6টা নাম্বার পাইছি, তাহলে 6টা নাম্বারের প্রত্যেকটাই হচ্ছে 12 ফ্যাক্টর। আচ্ছা এবার আমার প্রশ্নে কি বলছিল, এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যাদের গুণফল বা প্রোডাক্ট তাদের লসাগুর সমান। আচ্ছা 2 আর 6 লসাগু কত, 2 আর 6 লসাগু হচ্ছে 6, 3 আর 4 এর লসাগু কত হচ্ছে 12, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। ওকে, তাহলে খেয়াল করে দেখো যেহেতু লসাগু
তাদের গুণফলের সমান হয়ে গেছে, তাদের গুণফলের সমান হয়ে গেছে, তার মানে একটা সংখ্যা তখনই 12 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা 3 দিয়েও ভাগ করা যায়, যদি নাম্বারটা 4 দিয়েও ভাগ করা যায়। এইবারও যারা বোঝা নেই, আমি লাস্ট একটা এক্সাম্পল দেব। ওকে, 6, 6কে কয়ভাবে লেখা যায়? 6 6, আবার 3 দুগুণে 6। খেয়াল করো তো 3 আর 2 এর গুণফল কত? 3 আর 2 এর প্রোডাক্ট বা গুণফল হচ্ছে 6, প্রোডাক্ট বা গুণফল হচ্ছে 6। 3 আর 2 এর লসাগু বা এলসিএম কত? 3 আর 2 এর লসাগু বা এলসিএম হচ্ছে 6। গুণফল লসাগু সমান হয়ে গেছে না? হয়ে গেছে। তার মানে একটা সংখ্যা তখনই 6 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা 3 দিয়েও ভাগ করা যায়, যদি নাম্বারটা 2 দিয়েও ভাগ করা যায়। এবার মিলছে? আমরা কিন্তু শুরুতে পড়ছিলাম যে একটা নাম্বার তখনই 6 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়। রুলটা এখানেই আসছে। সো আমার যদি 11 থেকে বড় কোনো নাম্বার আসে তাহলে আমরা কি করব? এমন দুইটা ফ্যাক্টর বের করব যাদের গুণফল তাদের লসাগুর সমান। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমরা আমাদের অরিজিনাল ম্যাথ, যে ম্যাথ নিয়ে হচ্ছে আমাদের একটু প্রবলেম ছিল, এই ম্যাথটা এখন আমরা একটু সলভ করব। আমি একটু কমেন্ট সেকশনে দেখে আসি যে হচ্ছে কারা কমেন্ট করতেছে। ওয়েল ওয়েল ওয়েল, ভাইয়া শর্টকাটে এলসিআর করার কোনো উপায় আছে? আচ্ছা, এলসিএম না, এলসিএম। সো আমি শর্টকাটে এলসিএম কিভাবে বের করতে হয় সেটা আমি হচ্ছে তোমাদের পরে শিখাই দেবো, লেকচার পরে। আচ্ছা, অনামিকা বলতেছে ভাইয়া অনেক হয়েছে, আজকের মতন না প্লিজ। আচ্ছা, ছোট্ট একটা টপিক তো, আমার বেশিক্ষণ লাগবে না, আমার হচ্ছে আর 15 মিনিট আমাকে টাইম দাও, আমি হচ্ছে শেষ করে দিই, কমপ্লিট করে দিই। কারণ দেখা যাবে যে হচ্ছে ডিভিজিবিলিটি রুল হচ্ছে একবারে পড়াইলে যেটা হয় যে ওটা বেশি মনে থাকে। আচ্ছা ভাইয়া, একটা জোর একটা বিজোড় হচ্ছে, একটা জোর, আচ্ছা ভাইয়া এটা দিয়ে শেষ করেন। ওকে, আচ্ছা সবাই অ্যান্সার বলতেছে ডি। আচ্ছা খেয়াল করো, 36, 36-এর জন্য আমার কয়টা নিতে হবে? 36-এ আমার জন্য নিতে হবে দুইটা ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর? 4 আর 9। কারণ আমরা জানি কি 4 আর 9, 4 আর 9 এর গুণফল 36, আবার 4 আর 9 এর লসাগু হচ্ছে 36। লসাগু কিভাবে শর্টকাটে বের করতে হয় সেটা আমি তোমাদের পরে একদিন শিখাই দেবো। তার মানে একটা সংখ্যা তখনই 36 দিয়ে ভাগ করা যাবে যদি সংখ্যাটা 4 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। এখন একটু আগে হচ্ছে আমরা যেটা পড়ছিলাম সেটা একটু চিন্তা করে দেখো তো, একটা নাম্বার কখন হচ্ছে 4 দিয়ে ভাগ করা যাবে? একটা নাম্বার তখনই 4 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা শেষে কয়টা ডিজিট? 2টা ডিজিট। আর 9 এর ক্ষেত্রে রুল কি ছিল? সবগুলো ডিজিট যোগ করে কয় দিয়ে ভাগ করে দিব? 9 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, তার মানে এই দুইটা রুল যদি আমি অ্যাপ্লাই করি আমার অ্যান্সারটা বের করা সম্ভব। তোমরা যেটা করো, আমি আমি এতদিন হচ্ছে পড়াইছি, ওরা যেটা করে যে একটা ভুল স্টেপ নেয়। ভুল স্টেপটা কি? ওরা হচ্ছে অপশন এ আছে না, অপশন এটাকে 4 দিয়েও ভাগ করে, আবার 9 দিয়ে ভাগ করে। এইটা করার পর তারপর অপশন বিতে যায়, তারপর 4 দিয়ে ভাগ করে, তারপর 9 দিয়ে চেক করে দেখে। এটা একদম রং কনসেপ্ট, এটাতে সময় অনেক বেশি লাগবে। আমরা প্রথমে যেটা করব, সবচেয়ে ইজি কোনটা? 4 দিয়ে ভাগ করা, কারণ লাস্টের 2টা ডিজিট নিয়ে করলেই হবে। তো আমরা 4 দিয়ে প্রথমে সবগুলোকে চেক করে দেখব। আচ্ছা, প্রথমে আসি 24, 4 6 24, কাটাকাটি করা যাচ্ছে, সো এটা অ্যান্সার হতে পারে, এটা আমি হাতে রেখে দিলাম। আচ্ছা, 30-কে কি 4 দিয়ে ভাগ করা যায়? না, 30-কে 4 দিয়ে ভাগ করা যায় না। 4 7 28, 4 9, 4 7 28 আর 4 8 32, 30-কে আর 8 দিয়ে যাচ্ছে না, সরি 4 দিয়ে যাচ্ছে না। 30-কে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায় না, 30-কে কিন্তু অটোমেটিক্যালি 36 দিয়ে আর ভাগ করা যাবে না। এবার আসি 98। আচ্ছা, 4 25-এ 100, 4 19-এ 96, 98-কে কি 4 দিয়ে ভাগ করা যায়? না, যেহেতু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে তো অটোমেটিক্যালি এটা 36 দিয়েও ভাগ করা যাবে না। তাহলে দেখো এগুলো কিন্তু আমার 9 দিয়ে চেক করা লাগতেছে না। আচ্ছা, এবার আসি 40, 40 4 10-এ 40 ভাগ করা যাচ্ছে, যেহেতু 4-এর পরীক্ষায় এটা উত্তীর্ণ হয়ে গেছে, সো এটা অ্যান্সার হতে পারে, এটা আমি হচ্ছে হাতে রেখে দিই। আচ্ছা, 42, 4 10-এ 40, 4 11 44, 42-কে 4 দিয়ে যায়? যায় না। তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে আর ভাগ করা যাবে। এবার দেখো আমার জন্য কিন্তু অনেক ইজি হয়ে গেছে, এখন আমার দুইটা নাম্বার 9 দিয়ে ভাগ করলেই হবে। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে? 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যোগ করে যোগফলটা 9 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, 1-এর সাথে 5 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 8 আর 10 হচ্ছে
সরি 6 8 আর 10 হচ্ছে 18, যোগ করলে যোগফল কত হবে 18। যোগফল বা সাম 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে, 9 দুগুণে 18। তার মানে অপশন ডি হচ্ছে এমন একটা নাম্বার যেটা 4 দিয়েও ভাগ করা যায়, আবার যেটাকে 9 দিয়েও ভাগ করা যায়। যেহেতু 4 আর 9 দুইটা দিয়েই ভাগ করা যাচ্ছে, সো দিস নাম্বার অপশন ডি উইল বি ডিভিজিবল বাই 36। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আরেকটা ছোট্ট হচ্ছে ম্যাথ আমরা একটু হচ্ছে চেক করে দেখব। এটা হলো, এটাতে আসি 24। 24-এর ক্ষেত্রে হচ্ছে কয়টা কয়টা নিব বলতো? 24-এর ক্ষেত্রে আমরা নেব 3 আর 8, কারণ 3 আর 8 কে গুণ করলে হয় 24। 3 আর 8-এর লসাগু হচ্ছে 24। যেহেতু গুণফল তাদের লসাগু সমান হয়ে গেছে, তার মানে একটা সংখ্যা তখনই 24 দিয়ে ভাগ করা যাবে যদি নাম্বারটা 3 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়। এটাই একটু অ্যান্সার বের করার ট্রাই করো। আচ্ছা, সবাই বলতেছে হচ্ছে সি হবে অ্যান্সার। আমি স্ক্রল ডাউন করার পরেই হচ্ছে অ্যান্সার বের হয়ে গেছে। আচ্ছা, ইয়েস, অ্যান্সার হবে সি। সি কেন হবে খেয়াল করো, 80,424। 8-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কত, লাস্টের কয়টা নেব, 3টা। আচ্ছা, 424-কে 8 দিয়ে ভাগ করা যায় না? যায়। 424-কে 8 দিয়ে ভাগ করা যায়। 5 40, তারপর হচ্ছে 24, 3 24, কাটাকাটি করা যাচ্ছে। ওকে, সো এই নাম্বারটা 8 দিয়ে ভাগ করা যায়। এবার আসি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3-এর নিয়ম কি? 3-এর নিয়ম হচ্ছে সবগুলো যোগ করে যোগফলটা 3 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 4 হচ্ছে 18, 3 6 18। যেহেতু যোগফলটা 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, সো পুরো নাম্বারটাই 3 দিয়ে ডিভিজিবল হবে। সো অপশন সি হচ্ছে এমন একটা অপশন যেটাকে 3 দিয়েও যায়, 8 দিয়েও যায়। যেহেতু 3 আর 8 দুইটা দিয়েই যাচ্ছে, তার মানে এই নাম্বারটা অবশ্যই 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 28 দিয়ে ভাগ করা যাবে। এবার খেয়াল করে দেখো, তোমরা কিন্তু সবাই পারতেছো। করোনার সি, হ্যাঁ অবশ্যই করোনার সি। আচ্ছা, ওকে, সো ডিভিজিবিলিটি রুল থেকে এর থেকে আর কঠিন ম্যাথ দেওয়া সম্ভব না। আর যেহেতু হচ্ছে এত কঠিন কঠিন ম্যাথ আমরা নিমিশের মধ্যেই সলভ করে ফেলতেছি, ডিভিজিবিলিটি রুল থেকে যদি আমার কোনো ম্যাথ আসে, এইবার আমাকে কেউ আটকাইতে পারবে। ওকে, সো অ্যান্সার হচ্ছে অপশন সি, মিলা গেছে। ওকে, এইবার আমাদের লাস্ট টপিক। আমি প্রমিস করতেছি আমার 10টা মিনিটের বেশি আর টাইম লাগবে না, জাস্ট একটু ধৈর্য ধরো, আমারও হচ্ছে একটু কাজ আছে, আমার তাড়াতাড়ি চলে যেতে হবে। আচ্ছা, সবাই বলতেছে অপশন সি রাইট। ওকে, নাম্বার এক্সপ্রেশন। নাম্বার এক্সপ্রেশনে আসি। এই টাইপের ম্যাথ গুলা আমি হচ্ছে কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাবো। হচ্ছে খেয়াল করো, আমি এখানে কিছু লিখি নেই এই কারণে, কারণ এখানে হচ্ছে আমি রাফ করার জায়গা রাখছি। একটা নাম্বার আমি বললাম যে আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। আমি যদি বলি একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করা যায়, তোমরা ওইটাকে লিখে ফেলবা 5x। আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, তোমরা ওইটাকে লিখবা thrice x। আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 17, তোমরা ওইটাকে লিখবা 17x। ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমি যদি বলি আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5, একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করা যায়, সো নাম্বারটা হবে 5x। আর নাম্বার ইজ ডিভিজিবল বাই 17, সেক্ষেত্রে নাম্বারটাকে আমি কি লিখবো 17x। এইবার সেকেন্ড একটা এক্সপ্রেশনে আসি। আমি বলি আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, অ্যানাদার নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। আবার খেয়াল করো, আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5, অ্যানাদার নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। কয়টা নাম্বারের কথা বলছি? দুইটা নাম্বারে। আবার ভালো করে খেয়াল করো, আর নাম্বার ইজ ডিভিজিবল বাই 5, একটা নাম্বার 5 দিয়ে ভাগ করা যায়, তো একটা নাম্বার আসলো। অ্যানাদার নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, আরেকটা নাম্বার আছে, সেটাকে কত দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে। সেক্ষেত্রে কি করব, প্রথম যে নাম্বার সেটাকে লিখবো আমরা কি 5x। যে নাম্বারটা 5 দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে 5x। যে নাম্বারটা 6 দিয়ে ভাগ করা যায় সেটা কিন্তু আমরা 6x লিখবো না, সেটাকে আমরা লিখবো 6y। কেন? কারণ ছোটবেলায় আমরা পড়ছি যে দুইটা নাম্বারের চলক
একরকম হইতে পারে না, একটা যদি এক্স হয় আরেকটা হবে ওয়াই, পরেরটা হবে জেড। ওকে, তার মানে আমি যদি বলি এখন আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 15, একটা নাম্বার 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, অ্যানাদার নাম্বার ইজ ডিভিজিবল বাই 17, তাহলে প্রথম নাম্বার যে নাম্বারটাকে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে সেটাকে লিখবো আমরা 15x, আর যে নাম্বারটাকে 17 দিয়ে ভাগ করা যাচ্ছে সেটাকে আমরা লিখবো 17y। ওকে, লাস্ট একটা জিনিস সেটা হলো খেয়াল করো, আ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 2 and 3, একটা নাম্বার 2 এবং 3 উভয় দিয়ে ভাগ করা যায়, 2 এবং 3 উভয় দিয়ে ভাগ করা যায়। কয়টা নাম্বারের কথা বলছি? একটা নাম্বার যেটা কিনা 2 দিয়েও কাটাকাটি করা যায়, 3 দিয়েও কাটাকাটি করা যায়। ইন দ্যাট কেস আমরা কি করব, এই নাম্বারটা 2 আর 3 এর লসাগু নেব। 2 আর 3 এর লসাগু কত? 6, সো নাম্বারটা হবে 6x। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 3 and 4, একটা নাম্বার, এই নাম্বারটা 3 দিয়েও ভাগ করা যাচ্ছে আবার 4 দিয়েও ভাগ করা যাচ্ছে। ইন দ্যাট কেস আমার কি হবে, 3 আর 4 এর লসাগু কত? 12, সো নাম্বারটাকে আমি লিখে ফেলবো 12x। তাহলে বলো তো আমাকে 4 আর 7, একটা নাম্বার 4 দিয়েও ভাগ করা যায় আবার 7 দিয়েও ভাগ করা যায়, তাহলে নাম্বারটা কত হবে? তাহলে নাম্বারটা হবে 4 আর 7 এর লসাগু কত? 4 আর 7 এর লসাগু হচ্ছে 4 7 28, 28x। ওকে, ডান। সো আমি যদি একটা নাম্বার বলি আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, তাহলে আমরা লিখবো ওটাকে টুয়াইস এক্স। যদি দুইটা নাম্বারে ক্ষেত্রে বলা থাকে তাহলে একটা হবে এক্স আর একটা চলক হবে ওয়াই, আর যদি এরকম থাকে একটা নাম্বার দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল, তখন আমি কি করব, ওই দুইটা ফ্যাক্টরে লসাগু করে নিই। ওকে, এবার আসি আমাদের শেষ দুইটা হচ্ছে আমাদের ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে সলভ করে আজকে আমাদের টার্ম। ওকে, প্রথম প্রশ্নে বলছে কি, ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 47, আমি বাংলা করে দিচ্ছি, যদি একটা নাম্বার 47 দিয়ে ভাগ করা যায়, দেন ইট ইজ অলসো ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং, তাহলে নাম্বারটা নিচে কোন নাম্বার দিয়েও ভাগ করা যাবে? আচ্ছা, 47 না, একটা নাম্বারকে 47 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা অটোমেটিক্যালি কি লিখে ফেলবো? 47x। ওকে, তোমাকে প্রশ্নে অ্যান্সার বের করতে হবে কি, এই যে 47x, এই নাম্বারটা কোন অপশন দিয়ে কাটাকাটি করা যাবে? 3 দিয়ে কি কাটতে পারবা? না, কাটা যাচ্ছে না। 7 দিয়ে কাটাকাটি করা যায়? না, 7 দিয়েও যাচ্ছে না। 9 দিয়ে যায়? 9 দিয়েও যাবে না। 11 দিয়ে যায়? 11 দিয়েও যাবে না। কোনো অপশন দিয়ে কি কাটাকাটি করা যায়? যায়, সেটা হচ্ছে নান অফ দিস, এই অপশন দিয়ে কাটাকাটি করতে পারবে। সো অ্যান্সার হবে নান অফ দিস। ওকে, সো অ্যান্সার চলে আসছে নান অফ দিস। ওকে, এইবার আসি, ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 51, একটা নাম্বার 51 দিয়ে ভাগ করা যাচ্ছে, অটোমেটিক্যালি আমার মাথায় কি চলে আসতেছে, নাম্বারটা কত হয়ে যাবে? 51x। দেন ইট ইজ অলসো ডিভিজিবল বাই হুইচ অফ দি ফলোইং। আচ্ছা, প্রথমে দেখো এই নাম্বারটা 51x 23 দিয়ে ভাগ করতে পারবা? না। 11 দিয়ে ভাগ করতে পারবা? না। 5 11 55, কাটাকাটি করা যায় না। 7 দিয়ে করা যায়? না, 7 দিয়েও করা যায় না, কারণ 7 7 49। 5 দিয়ে করা যায়? না, 5 10 50 করা যাচ্ছে না। 3 দিয়ে কি করা যায়? 3 দিয়ে করা যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। সরি, যেহেতু হচ্ছে নাম্বারটাকে 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, কারণ 3 17 51, তার মানে এই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 51। সো যদি কোনো নাম্বার 51 দিয়ে ভাগ করা যায়, ওই নাম্বারটা অটোমেটিক্যালি 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, অনেকে একজন এক্সাইটেড হয়ে অনেকগুলো লিখছে, সালমান আহমেদ শাওন, হ্যাঁ। আচ্ছা, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, এগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট কোশ্চেন, সো যেহেতু হচ্ছে আমরা ডিফিকাল্ট কোশ্চেন অ্যান্সার বের করতে পারছি, ক্ষুধা লাগছে ভাইয়া। আচ্ছা, আমি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আমারও ক্ষুধা লাগছে। সো অ্যান্সার হচ্ছে 3, মিলে গেছে। লাস্টে সেটা হচ্ছে অল নাম্বারস ডিভিজিবল বাই বোথ 4 and 15। খেয়াল করে দেখো, এখানে বলছে কি, ওই নাম্বারটা 4 দিয়েও ভাগ করা যাবে আবার 15 দিয়েও ভাগ করা যাবে। দেখো
আমি কি বলছিলাম 2 দিয়েও ভাগ করা যাচ্ছে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, তখন 2 আর 3 এর লসাগু নিব 6x। 3 দিয়েও ভাগ করা যাচ্ছে 8 দিয়েও ভাগ করা যাচ্ছে, যদি এরকম হয় সেক্ষেত্রে কি হয় 3 8 24 24x। এইখানে প্রশ্নে কি বলছে 4 দিয়েও যাচ্ছে 15 দিয়েও যাচ্ছে, 4 আর 15 লসাগু কত 60, 4 15 60, সো নাম্বারটা হয়ে যাবে 60x। নাম্বারটা আমি লিখে ফেলছি, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাই। আচ্ছা এবার বলছে এই 60x এই নাম্বারটা ইজ অলসো ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং। এই 60x নিচে কোন অপশন দিয়ে কাটাকাটি করা যায়, এটা দেখেই বলে দেওয়া যাচ্ছে অ্যান্সার হবে অপশন এ, কারণ এটা যদি আমি 6 দিয়ে কাটাকাটি করি তাহলে অ্যান্সার আসবে 10x। ওহ ডান, ওকে। সো আমি একটু ক্লিয়ার করে নেই, যেহেতু আমরা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 6। সো আজকে হচ্ছে আরো কিছু টপিক বাকি ছিল, এখন হচ্ছে আমি এগুলো যদি পড়াশোনা শুরু করি আমাকে ধরে মারবে মানুষজন। আচ্ছা সো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে। সো আজকে আমরা টপিকে কি পড়লাম, ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুলে হচ্ছে আমরা 2 থেকে 11 পর্যন্ত পড়ছি, এবং 11-র পরে হচ্ছে আমরা একটা রুল শিখিয়ে দিছি যে এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যাদের গুণফল তাদের লসাগু সমান। তারপর হচ্ছে আমরা নাম্বার এক্সপ্রেশন পড়লাম, যে একটা নাম্বার বলে কি হবে, একটা নাম্বার দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল, সেটা দুইটা নাম্বারের চলক একরকম হইতে পারবে না। সো মোটামুটি ডিভিজিবিলিটি রুল থেকে এই 3টা রুলের বাইরে আর ম্যাথ দেওয়া সম্ভব না। সো আজকের মতো হচ্ছে এইখানেই হচ্ছে আমি ক্লোজ করতেছি। সো কারো যদি হচ্ছে কোনো প্রবলেম থাকে ইন দ্যাট কেস হচ্ছে আমাদের যে স্কলারসের গ্রুপ আছে সেখানে হচ্ছে তুমি পোস্ট করতে পারো, বা আমাদের স্কলারসের যে পেজ আছে ইভেন কমেন্ট সেকশনেও হচ্ছে তোমরা পোস্ট করতে পারো, আমি ওগুলা হচ্ছে সলভ করার ট্রাই করবো। যেমন হচ্ছে লাস্টে যেহেতু হচ্ছে লাস্টের ক্লাস আমাকে সাহসিং বলছে, এই কারণে হচ্ছে আমি আইবি এর প্রিপারেশন নিয়েছি। এরপর হচ্ছে তোমাদের যদি মনে হয় যে সি ইউনিট নিয়ে আমার কথা বলা উচিত তাহলে হচ্ছে তোমরা বলতে পারো, ইন দ্যাট কেস হচ্ছে আমি সি ইউনিটের উপর প্রিপারেশন নিয়ে হচ্ছে আলাদা একটা ক্লাস নিতে পারি। আচ্ছা সো মোরলেস আজকে হচ্ছে এই পর্যন্তই। গুড নাইট এভরিওয়ান। আর আমাদের হচ্ছে যে টপিকগুলো বাকি আছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। ইন দ্য মিন টাইম হচ্ছে তোমরা সবাই সেফলি থাকো। আর আমি যে হচ্ছে দুইটা কন্টেন্টের কথা বললাম তোমাদের, যে জিআরই বিগ বুক আর জিম্যাটের যে পিডিএফটা, সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ হচ্ছে গ্রুপে আপলোড করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে ডান। ওকে